এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সামনের স্ক্রিনে ভেসে উঠল একটি নামকরা কলেজের ছবি। ছবিটা আপাত দৃষ্টিতে শান্ত সবুজ ক্যাম্পাসের ছবি হলেও এরপর একে একে ভেসে আসতে লাগলো কিছু গ্রাফ, ডেটা আর মর্মান্তিক কিছু চিত্র। অতিরিক্ত ড্রাগ সেবনের কারণে হাসপাতালে ভর্তি হওয়া ছাত্রছাত্রী, ক্যাম্পাসের আশেপাশে সন্দেহজনক কার্যকলাপের স্থির চিত্র। ডেটাগুলো দেখাচ্ছিল কিভাবে গত 2 বছরে এই কলেজে ড্রাগের ব্যবহার মহামারী আকার ধারণ করেছে। সরকারি রিপোর্টে বলা হয়েছে কলেজে প্রায় অর্ধেক ছাত্রছাত্রী কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িত, হয় ব্যবহারকারী হিসেবে অথবা সরবরাহকারী হিসাবে। কর্নেল জামান, যার মুখের প্রতিটি রেখায় অভিজ্ঞতা আর কঠোরতার ছাপ স্পষ্ট, শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে ব্রিফিং শুরু করলেন। তার দৃষ্টি ঘরের প্রতিটি অফিসারের ওপর নিবদ্ধ। কর্নেল জামান শুরু করলেন, তার কণ্ঠস্বর ঘরের থমথমে ভাবকে আরও গভীর করে তুলল। জেন্টলম্যান, আমরা এখানে এক অত্যন্ত গুরুতর এবং সংবেদনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি সম্পূর্ণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি একটি গভীর শ্বাস নিলেন। তার চোখগুলো যেন পর্দার ছবির গভীরে কি লুকানো আছে তা দেখছিল। আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই পুরো নেটওয়ার্কটি একজন অত্যন্ত বুদ্ধিমান এবং ধুরন্ধর মাস্টারমাইন্ড দ্বারা পরিচালিত হচ্ছে। তারা ক্যাম্পাসের ভিতরেই লুকিয়ে আছে, নিজেদের আড়ালে রেখে কাজ করছে। এরপর স্ক্রিনে কিছু এনস্ক্রিপ্টেড কমিউনিকেশন প্যাটার্ন, অস্পষ্ট সিসিটিভি ফুটেজ এবং কিছু সন্দেহভাজন ব্যক্তির তালিকা দেখানো হলো। আরেকজন অফিসার, যিনি ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান, মেজর আনোয়ার বললেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই কিংকে চিহ্নিত করার। এর আগে সরকার, পুলিশ আরও অন্যান্য পদ্ধতি দিয়ে ধরার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তারা এক ধাপ এগিয়ে থেকেছে। মনে হয় যেন তারা আমাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে জানে। তাদের নেটওয়ার্ক এতটাই ছড়ানো এবং সুরক্ষিত যে প্রচলিত পদ্ধতিতে এর মূল্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কর্নেল জামান আবারও কথা বললেন, আমরা আর অপেক্ষা করতে পারি না। প্রচলিত পদ্ধতি যখন ব্যর্থ, তখন আমাদের অপ্রচলিত পথে হাঁটতে হবে। আমাদের এমন কাউকে দরকার যারা শত্রুর একেবারে কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তাদের নিজেদের জগতে মিশে যেতে পারবে এবং ভেতর থেকে এই নেটওয়ার্ককে ভেঙে দিতে পারবে। তিনি ঘরের এক কোণে বসা দুজন তরুণ অফিসারের দিকে ইশারা করলেন। তারা ইউনিফর্মে ছিল না, কিন্তু তাদের বসার ভঙ্গি, চোখের স্থিরতা এবং মুখের দৃঢ়তা স্পষ্ট বলে দিচ্ছিল তাদের পরিচয়। একজন পুরুষ এবং একজন নারী, আশিক এবং মাইশা, বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, এলিট ফোর্সের সেরা দুজনের মধ্যে অন্যতম। কর্নেল জামান সরাসরি আশিক এবং মাইশার দিকে তাকিয়ে বললেন, ক্যাপ্টেন আশিক আহমেদ এবং লেফটেন্যান্ট মাইশা বেগম, আপনাদের এই মিশনের জন্য মনোনীত করা হয়েছে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক মিশন, সম্ভবত আপনাদের জীবনের সবচেয়ে কঠিন মিশন। আপনাদের পরিচয় গোপন রাখতে হবে, আপনাদের কমান্ডার সত্তা সম্পূর্ণভাবে আড়াল করতে হবে। আশিক সামনে বসলো, তার চোখে কর্নেল জামানের দিকে কোনো ভয় বা দ্বিধা নেই, কেবল গভীর মনোযোগ। তার কণ্ঠস্বর শান্ত এবং দৃঢ়। আশিক বলল, স্যার, আমরা প্রস্তুত। তার কথায় কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কেবল পেশাদারি আনুগত্য। কর্নেল জামান মাইশার দিকে তাকালেন। মাইশা মাথা নাড়ালো, তার চোখেও একই দৃঢ়তা। মাইশা বলল, আমরা কমান্ড দেওয়ার অপেক্ষা আছি স্যার। তার কণ্ঠস্বর শান্ত হলেও তার ভেতরের ইস্পাত কঠিন দৃঢ়তা স্পষ্ট বোঝা গেল। কর্নেল জামান বললেন, ভালো। মিশন হলো ছদ্মবেশে ওই কলেজে প্রবেশ করা, সাধারণ ছাত্রছাত্রীর মতো জীবনযাপন করা, ড্রাগ নেটওয়ার্কের মূল্যে পৌঁছানো এবং মাস্টারমাইন্ড কিপিংকে চিহ্নিত করে তাকে এবং তার পুরো নেটওয়ার্ককে ধ্বংস করা। তিনি ব্রিফিংয়ের বাকি অংশ ব্যাখ্যা করলেন। তাদের কভার স্টোরি, যোগাযোগ পদ্ধতি, ব্যাকআপ প্ল্যান সবকিছু বিশদে আলোচনা করা হলো। মিশনটি সম্পূর্ণভাবে আশিক ও মাইশার উপর নির্ভর করবে। বাইরে থেকে তাদের সাহায্য সীমিত হবে। কর্নেল জামান জোর দিয়ে বললেন, আপনারা সম্পূর্ণ একা, কেউ জানবে না আপনারা কে, আপনারা কি করছেন। কলেজের ভিতরে আপনাদের নিজস্ব নেটওয়ার্ক তৈরি করতে হবে, কিন্তু একই সাথে আপনাদের আসল পরিচয় যেন কোনোভাবেই ফাঁস না হয়। সামান্যতম ভুল সব শেষ করে দিতে পারে। ব্রিফিং শেষ হলো। ঘরের আলো জ্বলে উঠল।
পরিবেশ কিছুটা হালকা হলেও চাপা উত্তেজনা রয়েই গেল। অফিসাররা একে একে ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করলো। আশিক আর মাইশা তখনও নিজেদের জায়গায় বসেছিল। কর্নেল জামান তাদের কাছে এগিয়ে এলেন। তার মুখের কঠোরতা কিছুটা নরম হলো। জানি এটা সহজ হবে না, কিন্তু দেশের এই পরিস্থিতিতে তোমাদের মতো অফিসারদের দরকার। তোমাদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আশিক ও মাইশা স্যালিউট করলো। আশিক বলল, ধন্যবাদ স্যার। মাইশা জিজ্ঞেস করলো, স্যার, আমাদের ছদ্মবেশের বিস্তারিত তথ্য এবং সরঞ্জাম কখন পাবো? সব প্রস্তুত। আপনাদের নিজস্ব কোয়ার্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদের নতুন পরিচয় আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। সময় খুব কম, আজ রাতের মধ্যেই আপনাদের নতুন জীবনে প্রবেশ করতে হবে। অন্ধকার ঘরটা পিনপতন নীরবতায় ডুবেছিল। কেবল সামনের স্ক্রিনের ফ্যাকাশে নীল আলোয় আলোকিত হচ্ছিল কয়েকটি দৃঢ় মুখ। বাতাসে একটা চাপা উত্তেজনা। এটা কোনো সাধারণ মিটিং ছিল না, সামরিক হেডকোয়ার্টারের গভীরে আয়োজিত এক বিশেষ ব্রিফিং সেশন। বাইরে হয়তো শহরের স্বাভাবিক ব্যস্ততা চলছিল, কিন্তু এই বদ্ধ ঘরের ভেতরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা হয়তো পাল্টে দেবে বহু মানুষের জীবন। কিছুক্ষণের মধ্যে আশিক ও মাইশাকে হেডকোয়ার্টারের অন্য একটি অংশে নিয়ে যাওয়া হলো। এটি একটি বিশেষায়িত ইউনিট যা ছদ্মবেশ ধারণ এবং গোপন অপারেশনের জন্য প্রশিক্ষিত। সেখানে তাদের জন্য নতুন পোশাক, নতুন গ্যাজেট, এমনকি তাদের নতুন পরিচয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ছিল। একটি প্রাইভেট রুমে আশিক এবং মাইশা একা হলো। ঘরের পরিবেশ ছিল নিরিবিলি। আশিক একটি চেয়ারে বসলো, লম্বা শ্বাস নিল। মাইশা তার পাশে এসে দাঁড়ালো। মাইশা শান্ত কণ্ঠে বলল, মিশন ইন্ট্রোটা বেশ কঠিন ছিল, তাই না? মনে হচ্ছে পরিস্থিতি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। আশিক মাথা নাড়ল, তার মুখে চিন্তার ছাপ। হ্যাঁ, অজানা কিংপিন, এই কথাটা আমার ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে দিচ্ছে। আমরা জানি না কে সে, কতটা ক্ষমতাধর, বা তার নেটওয়ার্ক কতটা গভীরে। কিন্তু এইটাই চ্যালেঞ্জ। আশিক যদি সহজ হতো তাহলে হয়তো আমাদের এখানে আসার প্রয়োজন হতো না। প্যারা কমান্ডোর তো কঠিন চ্যালেঞ্জের জন্যই তৈরি করা হয়। আশিক মাইশার দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। এই চোখাচোখিতে ছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আসন্ন বিপদের মুখে একসাথে দাঁড়ানোর দৃঢ় সংকল্প। তাদের সম্পর্কটা ছিল সহকর্মী, বন্ধু এবং এর চেয়েও বেশি কিছু, যা হয়তো তারা নিজেরাও পুরোপুরি উপলব্ধি করেনি তখনও। আশিক বলল, কথাটা ঠিক বলেছ মাইশা, কিন্তু কলেজের ছাত্র সাজতে হবে ভাবলে একটু অদ্ভুত লাগছে। শেষবার আমি কলেজ ইউনিফর্ম পরেছিলাম প্রায় 1 যুগ আগে। আমারও একই অবস্থা। ভাবো তো, লেকচার শুনতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কমান্ডো ট্রেনিংয়ের চেয়ে কঠিন মনে হচ্ছে। তাদের হালকা চালের কথোপকথনের আড়ালে ছিল চাপা টেনশন। তারা দুজনেই জানতো সামনে কি অপেক্ষা করছে। তাদের প্রতিটি পদক্ষেপ হিসাব করে ফেলতে হবে। কভার স্টোরিটা দেখেছিলেন? মন্দ নয়। এক শহর থেকে আসা কাজিন যার পড়াশোনার জন্য এখানে এসেছে, স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য। হ্যাঁ, কিন্তু আমাদেরকে পুরোপুরি স্বাভাবিক দেখাতে হবে। এটা সবচেয়ে কঠিন কাজ। আমাদের ভিতরে কমান্ডো সত্তাটাকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে হবে, কোনো পরিস্থিতিতেই যেন আমাদের প্রশিক্ষণ বা রিফ্লেকশন বেরিয়ে না আসে। বিশেষ করে যখন বিপদ আসবে, আমাদের হয়তো এমন পরিস্থিতি আসবে যেখানে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হবে লড়াই করা বা দ্রুত অ্যাকশনে যাওয়া, কিন্তু তখন আমাদের সাধারণ ছাত্রের মতো ভয় পেতে হবে, পালাতে হবে, অথবা কর্তৃপক্ষের সাহায্য চাইতে হবে, কিংবা খুব বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে যেন কেউ সন্দেহ না করে। এটাই ছদ্মবেশের আসল চ্যালেঞ্জ। তাদের সামনে একটি টেবিলের ওপর কিছু পোশাক রাখা ছিল, টি শার্ট, জিন্স, ব্যাকপ্যাক, নোটবুক, সাধারণ কলেজের ছাত্রছাত্রীদের জিনিসপত্র। মাইশা একটি টি শার্ট হাতে তুলে নিয়ে বলল, তাহলে সময় এসেছে আমাদের নতুন চামড়া পরার। তারা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল একটি চাপা বোঝাপড়া। এই মুহূর্ত থেকে তারা আর ক্যাপ্টেন আশিক আহমেদ বা লেফটেন্যান্ট মাইশা বেগম নয়। তারা হলো নতুন পরিচয়ের আড়ালে থাকা 2 গুপ্তচর। আশিক তার সামরিক পোশাক খুলতে শুরু করলো। মাইশাও একই কাজ করলো। ধীরে ধীরে তাদের সুশৃঙ্খল সামরিক পোশাকের জায়গায় স্থান নিল ক্যাজুয়াল কলেজ পোশাক। তাদের চুলের স্টাইল সামান্য পাল্টে দেওয়া হলো। চেহারায় কিছুটা ছোটোখাটো পরিবর্তন আনা হলো মেকআপ বা অন্য উপায়, যাতে তাদের সামরিক কঠোরতা কিছুটা হলেও কমে আসে। ছদ্মবেশ ধারণ করার সময় তাদের মধ্যে আবার কথা শুরু হলো।
তাদের কথোপকথন ছিল পেশাগত, কিন্তু তাতে ব্যক্তিগত বিশ্বাস এবং নির্ভরশীলতার সুর ছিল। আশিক তার মনে আগের কোনো কঠিন মিশনের কথা মনে পড়ছিল। আশিক জিজ্ঞেস করলো, মনে আছে একবার আমাদের কার্গো প্লেনের দরজা হঠাৎ খুলে গিয়েছিল? মাইশা হালকা হাসলো। কিভাবে ভুলি? মনে হচ্ছিল আমরা সোজাসুজি ধরা পড়ে গেছি, কিন্তু তুমি যেভাবে পরিস্থিতি সামলালে। আর তুমি যেভাবে দরজাটা বন্ধ হতে সাহায্য করেছিলে, সেই সময়টা প্রমাণ করেছিল আমরা একসাথে কতটা শক্তিশালী। তাদের কণ্ঠস্বরে পারস্পরিক শ্রদ্ধা স্পষ্ট ছিল। এই ধরনের কথোপকথন তাদের মধ্যে খুব কমই হয়, কিন্তু কঠিন মিশন আসার আগে বা পরে এমন কিছু স্মৃতি ভাগ করে নেওয়া তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে। মাইশা বলল, এবারে মিশন হয়তো কার্গো প্লেনের চেয়েও বেশি অপ্রত্যাশিত হবে। কমান্ডো অপারেশনে অন্তত শত্রুকে কোথায় আছে তা অনেকটা স্পষ্ট থাকে। এখানে তো আমরা বন্ধু সেজে ঘুরবো, আর আমাদের শত্রু আমাদের সামনেই থাকবে, অথচ আমরা তাকে চিনব না। আশিক সে তার নতুন টি শার্টটি পরল। আশিক বলল, এটাই আসল খেলা, মানসিক খেলা। কে কার আগে মুখোশ খুলতে পারে। মাইশা তার লম্বা চুলগুলোকে একটু ভিন্নভাবে বাঁধল, যা তাকে আরও কম বয়সী দেখাচ্ছিল। মাইশা বলল, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ছোটোখাটো বিষয় হয়তো গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে, আর আমাদের নতুন বন্ধুদের উপর নজর রাখতে হবে বিশেষ করে। এটা সহজ হবে না। সন্দেহ আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য করা কঠিন হবে। আমরা কি তাদের বিশ্বাস করব, নাকি তারা সবাই সম্ভাব্য বিপজ্জনক? আমাদের কমান্ডো প্রশিক্ষণ এখানে ভিন্নভাবে কাজে লাগাতে হবে। মানুষকে পড়তে হবে, তাদের ভাষা অঙ্গভঙ্গি বুঝতে হবে, কে সত্যি বলছে কে মিথ্যা। তারা তাদের নতুন আইডি কার্ডগুলোও দেখালো। সেখানে তাদের নতুন নাম ঠিকানা সব দেওয়া আছে, সম্পূর্ণ জাল কিন্তু নিখুঁত। আশিক বলল, নতুন নাম, নতুন জীবন। আশিক আহমেদ, এখন আশিক রহমান। মাইশা চৌধুরী। কিছুক্ষণের মধ্যেই তারা সম্পূর্ণভাবে তাদের নতুন পরিচয় ঢুকে পড়ল। সামরিক কঠোরতা কিছুটা হলেও কমে এসেছে। তাদের চেহারায় ফুটে উঠেছে ছাত্রসুলভ সারল্য, কৃত্রিম হলেও। তারা এখন দুজন সাধারণ তরুণ তরুণী, যারা নতুন রূপে নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হতে এসেছে। শেষবারের মতো নিজেদের সরঞ্জামগুলো গুছিয়ে নিল তারা। লুকানো যোগাযোগ ব্যবস্থা, ছোটোখাটো গ্যাজেট যা তদন্তে সাহায্য করতে পারে, সবই তাদের ব্যাকপ্যাকের গভীরে সুরক্ষিতভাবে রাখা হলো। একজন অফিসার এসে তাদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। অফিসারটি বললেন, চলুন, আপনাদের গাড়ি প্রস্তুত। আশিক আর মায়েশা একে অপরের দিকে তাকালো। কোনো কথা বলল না, কেবল চোখে চোখ রেখে যেন বোঝাপড়া সেরে নিল। এটা তাদের নীরব প্রতিজ্ঞা ছিল, একসাথে থাকা, একে অপরের খেয়াল রাখা এবং মিশন সফল করা। তাদের পেশাগত জীবনের কঠিনতম মিশনে তাদের ব্যক্তিগত সম্পর্কের এই অদৃশ্য বন্ধনই হয়তো সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তারা ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন সন্ধ্যা নেমেছে, শহরের আলো ঝলমল করছে, সাধারণ মানুষের জীবন স্বাভাবিক ছন্দে বইছে, কিন্তু আশিক ও মায়েশার জন্য এক অস্বাভাবিক জীবন অপেক্ষা করছে। তারা গাড়িতে উঠল। গাড়িটি কলেজের দিকে এগিয়ে চলল। পেছনে রয়ে গেল হেডকোয়ার্টারের নিরাপত্তা আর সামরিক জীবনের পরিচিত জগৎ। সামনে এক অজানা গন্তব্য, যেখানে বন্ধুত্ব আর বিপদের সীমারেখা অস্পষ্ট হয়ে মিশে গেছে। তাদের নতুন পরিচয়, নতুন জীবন শুরু হলো। কলেজের গেটে পা রাখার সাথে সাথেই শুরু হবে আসল পরীক্ষা। তাদের চোখে মুখে ছিল দৃঢ়তা, কিন্তু সাথে ছিল এক চাপা উদ্বেগ। তারা জানে না এই মিশনে তাদের কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কাদের বিশ্বাস করতে হবে, আর তাদের বন্ধুদের মধ্যেই কে তাদের সবচেয়ে বড় শত্রু। ড্রাগ মাফিয়া কিংপিন কে, তাদের বন্ধুত্বের আড়ালে কে লুকিয়ে আছে বিষাক্ত সাপ হয়ে। উত্তর জানার জন্য তাদের ডুব দিতে হবে কলেজের জীবনের গভীরে। গাড়ি ছুটে চলল অন্ধকারের মধ্য দিয়ে এক নতুন দিনের দিকে, যেখানে অপেক্ষা করছে থ্রিলার, সাসপেন্স এবং সম্ভবত অপ্রত্যাশিত ভালোবাসা। কলেজের বিশাল গেটের সামনে ট্যাক্সিটা থামতেই আশিক আর মায়েশা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল এক নতুন জগতের অজানা আহ্বান আর চাপা সতর্কতার ছাপ। গেটের ভেতর দিয়ে দেখা যাচ্ছিল সবুজ লন, আধুনিক স্থাপত্যের ভবন আর প্রাণচঞ্চল ছাত্রছাত্রীদের ভিড়। এটাই এখন তাদের কর্মক্ষেত্র, তাদের মিশনের নতুন জীবন। আশিক গাড়ির দরজা খুলে নামলো।
পিঠে তার ব্যাকপ্যাক। মাইশাও নামলো তার ব্যাগ নিয়ে। বাইরে থেকে দেখলে তারা আর 5টা সাধারণ ছেলেমেয়ের মতোই, যারা হয়তো নতুন পরিবেশে কিছুটা নার্ভাস, কিন্তু তাদের ভেতরের পেশাদারি সত্তাটা ছিল সদা সতর্ক, প্রতিটি মুহূর্তের জন্য প্রস্তুত। গেট দিয়ে ভেতরে ঢুকতেই একরাশ সতেজ বাতাস তাদের স্পর্শ করলো। বাতাসে সবুজ ঘাস আর শিউলি ফুলের মিষ্টি গন্ধ। কিন্তু আশিক ও মাইশার সংবেদনশীল মন এই সুন্দর দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারটা অনুভব করতে পারছিল। আশিক শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, এই সেই জায়গা, বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভিতরে কি চলছে। তার দৃষ্টিতে ছিল পরিস্থিতি বিশ্লেষণের তীক্ষ্ণতা। মাইশা মাথা নাড়ল। হ্যাঁ, এইটাই তো এদের শক্তি, স্বাভাবিকতার আড়ালে সব লুকিয়ে রাখা। আমাদের কাজ হলো এই স্বাভাবিকতার আবরণ ভেদ করা। তার কণ্ঠস্বরে দৃঢ় সংকল্প। তাদের প্রথম কাজ ছিল অ্যাডমিশন সেকশনে গিয়ে ফর্মালিটিসগুলো শেষ করা। সেখানেও ছাত্র ছাত্রীদের ভিড়, নতুন মুখ, পরিচিত মুখ, সব মিলেমিশে একাকার। আশিক আর মাইশা লাইনে দাঁড়ালো, অন্য ছাত্রছাত্রীদের মতোই অধৈর্য ও কিছুটা কৌতূহলী ভঙ্গিতে। তাতে সাজানো গল্পের প্রতিটি ডিটেল মনে রাখতে হচ্ছিল। লাইনে দাঁড়িয়েও তাদের চোখ কান খোলা ছিল। তারা পাশের লোকজনের কথা শুনছিল, তাদের মুখের অভিব্যক্তি খেয়াল করছিল। ড্রাগের প্রসঙ্গ সরাসরি না এলেও কিছু টুকরো কথা, কারো ক্লান্ত চোখ, কারো অস্বাভাবিক আচরণ তাদের নজরে আসছিল। একসময় তাদের ডাক পড়ল। কাউন্টারে বসা কর্মচারী তাদের কাগজপত্র দেখে কিছুটা অবাক হলেন। কর্মচারীটি জিজ্ঞেস করলেন, তার কণ্ঠে সামান্য কৌতূহল, আপনারা একসাথে ভর্তি হচ্ছেন, মানে একই সাথে ট্রান্সফার হচ্ছেন বলছেন? আশিক স্বাভাবিকভাবে উত্তর দিল, মুখে বিনয়ী হাসি। হ্যাঁ স্যার, আমরা আসলে কাজিন। আমাদের আগে শহরে তেমন ভালো পড়াশোনার সুযোগ ছিল না, তাই ভাবলাম একসাথে এখানে এসে চেষ্টা করে দেখি। ও ভালো ভালো, যাক বাবা, ভালো হলো। একসাথে থাকলে সুবিধা হবে। কাগজপত্র শেষ করে আইডি কার্ড হাতে বেরিয়ে এলো তারা। কলেজের অফিসিয়াল ছাত্র এখন তারা। হাতে সময় বেশি ছিল না, তাই প্রথমে তাদের হোস্টেলে পৌঁছাতে হলো। ছেলেদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে আশিক মাইশার দিকে তাকালো, তার মুখে একটি চাপা হাসি। আশিক বলল, তাহলে এখানে দেখা হচ্ছে। হ্যাঁ, মিশন রিপোর্ট শেয়ার করার জন্য। মনে রেখো আমরা এখন কাজিন, স্বাভাবিক আচরণ করতে হবে। জানি নিজেকে সামলানোই আসল চ্যালেঞ্জ হবে। আর হ্যাঁ, হোস্টেলের ভেতরের পরিবেশ কেমন হয় সেটা দেখা খুব জরুরি। ড্রাগের লেনদেন হোস্টেলগুলিতেও বেশি হওয়া সম্ভাবনা। মাথায় রাখবো। আর কোনো সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমাকে সংকেত দিবে। নিশ্চিন্ত দেখো, তুমিও সাবধানে দেখো। তারা আলাদা হয়ে গেল। আশিক ছেলেদের হোস্টেলের দিকে আর মাইশা মেয়েদের হোস্টেলের দিকে গেল। হোস্টেলে প্রবেশ করার পর পরিবেশটা আরও কাছ থেকে দেখার সুযোগ হলো। ছেলেদের হোস্টেলের করিডোরগুলো কিছুটা অন্ধকারাচ্ছন্ন, বাতাসে কেমন একটা থমথমে ভাব। কিছু ছেলে হয়তো নিজেদের রুমে আড্ডা দিচ্ছে, কারো ঘর থেকে উচ্চস্বরের গান ভেসে আসছে। আশিক তার রুমে ঢুকলো। রুমমেট এখনও আসেনি। সে তার ব্যাগ গুছিয়ে রাখলো আর ঘরের প্রতিটি কোণা সাবধানে পর্যবেক্ষণ করলো। ভেন্টিলেশন, জানালা, দেয়াল সব কিছু পরীক্ষা করলো। নজরদারির কোনো চিহ্ন আছে কিনা বা লুকানোর কোনো জায়গা আছে কিনা। মাইশার অভিজ্ঞতাও একই রকম ছিল। মেয়েদের হোস্টেল আপাত দৃষ্টিতে পরিপাটি হলেও সেখানেও কিছু মেয়ের অস্বাভাবিক আচরণ বা ক্লান্ত চেহারা তার নজরে পড়ল। তার রুমমেট ছিল কিছুটা চুপচাপ প্রকৃতির। প্রথম কয়েক ঘন্টা তারা নিজেদের রুমে সেটেল হতেই কাটালো। এরপর তারা বের হলো ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য, আর অবশ্যই নতুন বন্ধু খোঁজার জন্য। ক্যান্টিনে দুপুরের খাবারের সময় ভালো সুযোগ পাওয়া গেল অন্যদের সাথে মেশার। ক্যান্টিনে ছিল লোকে লোকারণ্য, হই হুল্লোড়, আড্ডা, হাসির শব্দ। এই স্বাভাবিকতার স্রোতের মধ্যেই লুকিয়ে ছিল তাদের লক্ষ্যবস্তু। আশিক ক্যান্টিনে একটি ফাঁকা টেবিল খুঁজে নিয়ে বসলো। মাইশা কিছুক্ষণ পর অন্য একটি টেবিলে গিয়ে বসলো কিছুটা দূরে, কিন্তু যাতে একে অপরের ওপর নজর রাখা যায়। তাদের মধ্যে যোগাযোগ চলছিল গোপনীয় পদ্ধতিতে, হয়তো ফোনের টেক্সট মেসেজের মাধ্যমে বা হাতে থাকা কোনো বস্তুর বিশেষ ভঙ্গিমার মাধ্যমে। প্রথম আলাপ হলো পাশের টেবিলের একটি ছেলের সাথে। ছেলেটি বেশ হাসি খুশি আর মিশুক। তার নাম রনি। রনি জিজ্ঞেস করলো, তার মুখে আন্তরিক হাসি, এই যে বন্ধু, নতুন এসেছো মনে হচ্ছে। আশিক হেসে জবাব দিল, হ্যাঁ, আজই প্রথম দিন, কেমন যেন লাগছে সব কিছু। আরে আরে, লাগবে না প্রথম প্রথম, চিন্তা নেই, দুদিনই সব ঠিক হয়ে যাবে।
কোথায় দেখে আসছো? আশিক তার কভার স্টোরি বলল। রনি আগ্রহ নিয়ে শুনল আর কলেজের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে শুরু করলো। ক্লাসের রুটিন, পছন্দের শিক্ষক, ক্যান্টিনের খাবারের মান ইত্যাদি। তার কথা শুনতে শুনতে আশিক রনিকে পর্যবেক্ষণ করছিল। তার চোখ, কথা বলার ধরন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এটাই তো ছদ্মবেশের কৌশল। কিছুক্ষণের মধ্যেই রনি তার আরও কয়েকজন বন্ধুকে ডাকলো। পরিচয় হলো লিনা, সোহেল আর দিয়ার সাথে। লিনা ছিল স্মার্ট ও আত্মবিশ্বাসী, সোহেল কিছুটা লাজুক আর দিয়া ছিল খুব বন্ধুত্বপূর্ণ। তারা সবাই আশিকের সাথে কথা বলতে আগ্রহী হলো। তাদের মধ্যে আশিক ধীরে ধীরে মিশে যেতে শুরু করলো। স্বাভাবিক ছাত্রের মতো তাদের আড্ডায় অংশ নিল। এক ফাঁকে আশিক মাইশার দিকে তাকালো। মাইশার টেবিলেও কয়েকজন ছাত্রী এসে বসেছে, আর সে তাদের সাথে হাসি মুখে কথা বলছে। তাদের চোখে চোখ পড়তেই এক ঝলকের জন্য একটা চাপা বার্তা আদান প্রদান হলো। ঠিক আছে, এগিয়ে যাও। রনিদের আড্ডার মাঝেই ড্রাগের বিষয়টি ঘুরিয়ে ঘুরিয়ে আনার চেষ্টা করলো আশিক। আশিক খুব সাবধানভাবে এবং সাধারণভাবেই জিজ্ঞেস করলো, আচ্ছা, কলেজের পরিবেশ কেমন? মানে কোনো সমস্যা হয়নি তো? রনি, লিনা, সোহেল, দিয়া সবার মুখে কেমন যেন একটা অস্বস্তি দেখা গেল। একটা নীরবতা নেমে এলো। রনি হেসে ব্যাপারটা হালকা করার চেষ্টা করলো। আরে না না, তেমন কিছু না। সব কলেজেই ছোটোখাটো সমস্যা থাকেই, এখানে আসছে আর কি। তার হাসিটা স্বাভাবিক মনে হলো না আশিকের কাছে। লিনা কিছুটা সরাসরি ছিল, তার কণ্ঠে বিরক্তি। সমস্যা নেই মানে? সমস্যাই তো চলছে এখানে, চারিদিকে শুধু। সে কথা শেষ করার আগেই সোহেল তার হাতে চাপ দিল। সোহেল ইতস্তত করে বলল, মানে পড়াশোনার চাপ একটু বেশি তো, তাই বলছি হয়তো নীলা। দিয়া পরিস্থিতি সামাল দিতে চাইল। আসলে নতুন এসেছো তো, তাই হয়তো জানো না, আমরা খুব ভালো একটা কলেজ লাইফ লিড করি। পড়াশোনা, খেলাধুলা সব হয় এখানে। তার মুখে জোর করে হাসি। আশিক বুঝতে পারল ড্রাগের প্রসঙ্গ এখানে একটা চাপা এবং স্পর্শকাতর বিষয়। কেউ সরাসরি কথা বলতে চাইছে না। এই বন্ধুদের মধ্যে কেউ হয়তো জড়িত, অথবা কেউ হয়তো ভয়ে মুখ খুলছে না। দুপুরের খাবার শেষে আশিক আর মাইশা আলাদা আলাদাভাবে কলেজের বিভিন্ন অংশ ঘুরে দেখল। লাইব্রেরি, ক্লাসরুম, খেলার মাঠ, এমনকি ক্যাম্পাসের পেছনের দিকের কিছু নির্জন জায়গা। তাদের চোখ খুঁজছিল অস্বাভাবিক কিছু, যা হয়তো অন্য কারো নজরে পড়বে না। লুকানো ক্যামেরা, সন্দেহজনক চিহ্ন, অপরিচিত লোকের আনাগোনা। সন্ধ্যার দিকে তারা হোস্টেলে ফিরল। নিজেদের রুমে একা হওয়ার সুযোগ পেতেই তারা গোপনীয় যোগাযোগ চ্যানেলে যুক্ত হলো। তাদের মধ্যে বিস্তারিত আলোচনা শুরু হলো প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। মাইশা চাপা কণ্ঠে বলল, আমার রুমমেট শান্ত, ওর চোখে মুখে কেমন যেন একটা ভয় দেখতে পেলাম। আর আমার ফ্লোরের কিছু মেয়েরা খুব উত্তেজিতভাবে কথা বলছিল, মনে হলো কারো কাছে কিছু চাইছে। আমার রুমে কেউ আসেনি এখনো, কিন্তু হোস্টেলের পরিবেশটা অস্বাস্থ্যকর। বাতাসে কেমন যেন একটা তীব্র গন্ধ, হয়তো কোনো কেমিক্যাল বা এই ধরনের কিছু। আর কিছু ছেলে রাতে বাইরে যাচ্ছে মনে হলো। আমার ক্যান্টিনের বন্ধুত্বের কেমন মনে হলো? রনি, লিনা, সোহেল, দিয়া ওদের কথা বলছিল। লিনা মনে হলো সমস্যাটা সম্পর্কে জানে। হ্যাঁ, ওরা সবাই জানে কিছু একটা চলছে। রনি আর দিয়া দামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। সুয়েল ভয় পাচ্ছিল আর লিনা রেগেছিল। এটা স্বাভাবিক প্রতিক্রিয়া নয়। ওদের মধ্যে কেউ কি কিংপিং হতে পারে বলে মনে করো? আশিক কিছুক্ষণ চুপ থাকলো। এই মুহূর্তে বলা খুব কঠিন। ওরা হয়তো নেটওয়ার্কের অংশ, কিন্তু কিংপিন হয়তো আরও ধুরন্ধর কেউ, যে আমাদের সামনে এসেও নিজেদের আড়াল করে রাখতে পারবে। তার কণ্ঠে ছিল কঠিন বাস্তবতার ছাপ। মাইশা বলল, আমাদের মূল ফোকাস রাখতে হবে অস্বাভাবিকতার উপর। কে কখন কোথায় যাচ্ছে, কার কাছে কি আছে, তাদের আর্থিক অবস্থা কেমন, হঠাৎ করে কারো জীবনযাত্রার পরিবর্তন আসছে কিনা। আর ওদের পারস্পরিক সম্পর্ক, ওদের মধ্যে কেউ কি অন্যদের নিয়ন্ত্রণ করছে, কার কথা বাকিরা শুনছে। তারা দুজন তাদের পর্যবেক্ষণগুলো একে অপরের সাথে শেয়ার করলো, একটি ছবি তৈরি করার চেষ্টা করলো। এই আলোচনার মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা এবং চিন্তাভাবনার পদ্ধতি স্পষ্ট হচ্ছিল। তারা দুজনই ছিল চৌকস এবং বিশ্লেষণধর্মী। মাইশা বলল, মিশনের এই অংশটা খুব সাসপেন্সপূর্ণ। আমরা জানি আমাদের শত্রু আমাদের আশেপাশে আছে, কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। প্রত্যেক নতুন মুখী একজন সম্ভাব্য কিংপিং। হ্যাঁ, আর এটা আমাদের ব্যক্তিগত ঝুঁকিও বাড়াচ্ছে।
যাকে আমরা বন্ধু ভাবছি সে হয়তো আমাদের সবচেয়ে বড় বিপদ। তাদের আলোচনা মিশনের গভীরে প্রবেশ করছিল, কিন্তু এর মধ্যেই তাদের ব্যক্তিগত সম্পর্কও ধীরে ধীরে এগোচ্ছিল। কঠিন মিশনের চাপ তাদের কাছাকাছি আনছিল। মাইশা হালকা গলায় বলল, যাই হোক, আজ প্রথম দিন, অনেক নতুন তথ্য পেলাম। অন্তত বুঝতে পারলাম সমস্যাটা কতটা গুরুতর। এবং আমরা সঠিক জায়গায় এসেছি। আমাদের আসল কাজ এখন শুরু। হ্যাঁ, ছদ্মবেশের জীবন কমান্ডো টাস্কের চেয়েও কঠিন মনে হচ্ছে। সবসময় অভিনয় করে যাওয়া। কিন্তু তুমি পারবে। তুমি সবসময় সেরা ছদ্মবেশ ধারণ করতে পারো। তোমার মতো শান্ত ও তীক্ষ্ণ বুদ্ধির অফিসার খুব কমই দেখেছি। একসাথে কাজ করতে ভরসা পাই। তাদের কথোপকথন শেষ হলো, কিন্তু তাদের মনে সংযোগ রয়ে গেল। তারা জানে এই মিশনে তাদের একে অপরের ওপর সম্পূর্ণ নির্ভর করতে হবে। প্রতিটি ছোট সংকেত, প্রতিটি নীরব বোঝাপড়া তাদের জীবন বাঁচাতে পারে। কলেজের এই নতুন পরিবেশ তাদের কর্মক্ষেত্র, আর এই কর্মক্ষেত্রে তাদের বন্ধুত্ব আর পারস্পরিক বোঝাপড়াই হবে তাদের সবচেয়ে বড় অস্ত্র। রাতের নিস্তব্ধতা নেমে এলো ক্যাম্পাসে। ছাত্রছাত্রীদের আড্ডা, হাসি থেমে গেল, কিন্তু আশিক আর মাইশার মনে ঘুম ছিল না। তাদের পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চলছিল অবিরাম। কে সেই কিংপিন? কাল সকালে তারা যাদের সাথে আবারও মিশবে, তাদের মধ্যে কি লুকিয়ে আছে সেই বিষাক্ত সাপ? ক্যাম্পাসে দিনগুলো গতানুগতিক ছন্দে চলছিল। ক্লাস করা, ক্যান্টিনে আড্ডা, লাইব্রেরিতে যাওয়া। আশিক আর মাইশা নিজেদের ছাত্র জীবনে পুরোপুরি মিশিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে এই দুজন আসলে এক গোপন মিশনে থাকা প্রশিক্ষিত কমান্ডো। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই তাদের আসল কাজ চলছিল নিরন্তর। প্রতিটি ক্লাসরুম, প্রতিটি করিডোর, প্রতিটি মুখ তাদের নজরদারির আওতায় ছিল। প্রথম সূত্রটা এলো অপ্রত্যাশিতভাবে। ক্যাম্পাসের পেছনের দিকে একটি পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আশিকের তীক্ষ্ণ দৃষ্টি একটা ভাঙা জানালার নিচে পড়ে থাকা ছোট্ট একটা প্যাকেটের ওপর পড়ল। সাধারণ মানুষের কাছে এটি হয়তো আবর্জনা মনে হতো, কিন্তু আশিকের প্রশিক্ষিত চোখ বুঝতে পারল এটিতে কিছু একটা অস্বাভাবিকতা আছে। সে অস্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে প্যাকেটের পাশ দিয়ে গেল এবং কৌশলে সেটিকে পা দিয়ে আড়াল করে রাখল। পরে যখন আশেপাশে কেউ ছিল না, তখন সে দ্রুত প্যাকেটটি তুলে নিল। এটি ছিল ছোট্ট কালো রঙের প্লাস্টিক দিয়ে মোড়ানো। ভেতরে কি আছে তা বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। একটু দূরে দাঁড়িয়ে মাইশা ইশারা বুঝতে পারল। তারা দুজনেই দ্রুত সেখান থেকে সরে গেল, যেন কিছুই হয়নি। নির্জন একটি জায়গায় এসে তারা প্যাকেটটি পরীক্ষা করার সুযোগ পেল। মাইশা চাপা গলায় বলল, কি এটা? তার চোখে কৌতূহল ও সতর্কতা। আশিক প্যাকেটটি উল্টে পাল্টে দেখল। মনে হচ্ছে কোন রাগের নমুনা, অথবা হয়তো প্যাকেজিংয়ের কোনো অংশ। গন্ধটা চেনা মনে হচ্ছে। তার কণ্ঠস্বরে নিশ্চিন্ত। কমান্ডো ট্রেনিংয়ের সময় তারা বিভিন্ন ধরনের বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছিল, যার মধ্যে ড্রাগও অন্তর্ভুক্ত ছিল। মাইশা বলল, তাহলে এটা একটা ডোপ পয়েন্ট ছিল, কিংবা হয়তো হাত বদল হওয়ার সময় হাত থেকে পড়ে গেছে। জায়গাটা খুব নির্জন, ডিল করার জন্য আদর্শ। আশিক মাথা নাড়ল। ঠিক বলেছ। আর এখানকার আশেপাশের নজরদারিও কম। আমাদের এই জায়গাটার উপর নজর রাখতে হবে। তার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। মাইশা প্রশ্ন তুলল, কিন্তু কে ফেলে গেল আর কার জন্য ফেলে গেল? আশিক প্যাকেট থেকে একটি ছোট্ট কাগজের টুকরো বের করলো। তাতে কিছু সাংকেতিক চিহ্ন বা সংখ্যা লেখা ছিল। হয়তো কোনো কোড বা পরিমাণ আর গ্রাহকের আইডি। এটা আমাদের প্রথম শক্ত সূত্র। তাহলে এখন কি প্ল্যান? মাইশা জিজ্ঞেস করলো। তাদের মধ্যে পেশাদারি আলোচনা শুরু হয়ে গেল। ছদ্মবেশের আড়ালে তাদের আসল পরিচয় বেরিয়ে আসছিল। আশিক বলল, আমাদের এই জায়গাটা পর্যবেক্ষণ করতে হবে। দিনের কোনো সময় ডিলগুলো হয়, কারা আসে যায়, আর এই কোডটা ডিকোড করার চেষ্টা করতে হবে। পরবর্তী কয়দিন আশিক ও মাইশা খুব সতর্কতার সাথে ওর পরিত্যক্ত বাড়িটির আশেপাশে নজর রাখলো। তারা পালা করে নজরদারি করত, কখনো একা, কখনো আশেপাশে স্বাভাবিকভাবে ঘোরাঘুরির ছলে। তাদের ছাত্রজীবন চলছিল, কিন্তু আসল মনোযোগ ছিল এই গোপন তদন্তে। এক বিকেলে আশিক যখন ওই জায়গাটির কাছে ছিল, তখন দুজন লোককে সে দেখতে পেল। তাদের কলেজের ছাত্র মনে হলো না। তাদের হাবভাব ছিল অত্যন্ত সন্দেহজনক। একজন আশেপাশে নজর রাখছিল, অন্যজন দ্রুত পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকলো এবং কিছুক্ষণ পর বেরিয়েও এলো। তাদের হাতে একই ধরনের কালো প্যাকেট ছিল। আশিক বুঝতে পারলো এরা নেটওয়ার্কের ডিলার বা ক্যারিয়ার। এদের অনুসরণ করতে হবে।
সে দ্রুত তার লুকোনো কমিউনিকেশন ডিভাইসে মাইশাকে সংকেত পাঠালো। মাইশা তখন কলেজের অন্য প্রান্তে ছিল, কিন্তু সংকেত পেয়ে সে দ্রুত সেদিকে রওনা দিল। ওদিকে আশিক খুব সাবধানে লোক দুটোকে অনুসরণ করতে শুরু করলো। তাদের মাঝে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলছিল সে, যাতে তাদের নজরে না আসে। লোক দুটো ক্যাম্পাসের ভেতরের কিছু রাস্তা পেরিয়ে শহরের দিকে যাচ্ছিল। মাইশা ততক্ষণে আশিকের কাছাকাছি চলে এসেছে। সেও দূর থেকে অনুসরণ শুরু করলো। তাদের মধ্যে চাপা কথোপকথন চলছিল কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে। আশিক, আমি তোমার পেছনে আছি, ওদের ফলো করছি। ভালো করেছো মাইশা। আশিক জবাব দিল। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু তার অ্যাড্রেনালিন হ্রাস করছিল। ওরা শহরের দিকে যাচ্ছে মনে হচ্ছে, কোনো নির্দিষ্ট জায়গায় ডেলিভারি দিতে যাচ্ছে হয়তো। কিভাবে এগোবো যদি ধরা পড়ি? না, ধরা নয়, এখন আমাদের জানতে হবে ওরা কার কাছে যাচ্ছে, মূলত নেটওয়ার্কটা কোথায়। এখন শুধু ফলো করো, বেশি ঝুঁকি নেবে না। তার নির্দেশ স্পষ্ট ছিল, কিন্তু পরিস্থিতি হঠাৎই বিপজ্জনক হয়ে উঠল। লোক দুটো একটি জনবহুল রাস্তা থেকে হঠাৎ একটি গলিতে ঢুকে পড়ল। গলিটা ছিল সরু এবং অন্ধকার। আশিক যখন গলির মুখে পৌঁছালো তখন দেখলো লোক দুটো দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে আরও দুজন লোক যোগ দিয়েছে। তাদের হাতে কিছু একটা ছিল যা আশিককে মুহূর্তেই সতর্ক করে দিল। আশিক চাপা গলায় বলল, মাইশা, বিপদ, ওরা থেমে গেছে, আর ওদের সাথে আরও লোক আছে মনে হচ্ছে। পিছু হাঁটো, ওরা বুঝতে পেরেছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। গলির ভেতরের লোকগুলো আশিককে দেখে ফেলেছিল। তাদের একজন পকেট থেকে ছুরি বের করলো। আশিক বুঝতে পারলো পালানোর উপায় নেই। ছদ্মবেশের আড়ালে থাকা কমান্ডো সত্তাটা জেগে উঠল, কিন্তু সে তার আসল দক্ষতা পুরোপুরি ব্যবহার করতে পারবে না। তাকে এমনভাবে পরিস্থিতি সামাল দিতে হবে যাতে মনে হয় সে একজন সাধারণ ছাত্র, যে ভুল করে বিপজ্জনক জায়গায় চলে এসেছে। একজন লোক কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কে তুমি? পিছু নিচ্ছ কেন? আশিক সাধারণ ছাত্রের মতো ভয় পাওয়ার ভঙ্গি করলো। না না, আমি রাস্তা ভুল করে ফেলেছি, আমি। কিন্তু লোকগুলো বিশ্বাস করলো না। তারা আশিকের দিকে এগিয়ে আসতে লাগলো। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মাইশা গলির অন্য মুখ দিয়ে ছুটে এলো। সে জানতো আশিক বিপদে আছে, তার মনে ভয় ছিল, কিন্তু কমান্ডো হিসেবে পরিস্থিতি সামাল দেওয়ার প্রশিক্ষণ তার ছিল। মাইশা চিৎকার করে উঠল। আশিক! সে লোকগুলোর মনোযোগ নিজের দিকে ঘোরানোর চেষ্টা করলো। লোকগুলো মোমেন্টারিলি মাইশার দিকে ঘুরে তাকালো। এই সুযোগটাই আশিক চেয়েছিল। সে দ্রুত একজন লোকের পেটে লাথি মারল, কিন্তু পুরো শক্তি ব্যবহার করলো না, যাতে মনে হয় সে আত্মরক্ষার চেষ্টা করছে। কোনো প্রশিক্ষিত যোদ্ধা নয়। একটি আর্তনাদ করে বসে পড়ল। বাকি লোকগুলো আশিকের ওপর ঝাঁপিয়ে পড়তে এলো। আশিক তাদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলো, কিন্তু নিজেকে খুব বেশি রক্ষা করলো না, যাতে আঘাত পাওয়ার ভঙ্গিটা বিশ্বাসযোগ্য হয়। মাইশা ততক্ষণেই কাছাকাছি চলে এসেছে। সেও আত্মরক্ষার ভঙ্গি করে লোকগুলোর সাথে ধাক্কাধাক্কি শুরু করলো, কিন্তু সাবটলি তাদের দুর্বল জায়গায় আঘাত হানছিল, যাতে তারা নিয়ন্ত্রণ হারায়। তাদের মধ্যে চাপা ফিসফিসানি চলছিল। মাইশা চাপা গলায় বলল, ডান দিকে আশিক, ওদের অন্যদিকে ঘোরানোর চেষ্টা করো। আমি দেখছি। একজন লোকের হাত চেপে ধরে তাকে নিজের দিকে টেনে নিয়ে অন্য লোকের দিকে ধাক্কা মারল। এই পুরো সময়টা তাদের কঠিন লড়াই চলছিল। তারা তাদের শরীরের আসল শক্তি এবং দক্ষতা লুকিয়ে রাখছিল, কেবল ততটুকুই ব্যবহার করছিল যা একজন সাধারণ ছাত্র আত্মরক্ষার জন্য করতে পারে। ঘুষি, লাথি, ধস্তাধস্তি সব কিছুই ছিল নিয়ন্ত্রিত, কিন্তু ঝুঁকিটা ছিল মারাত্মক। যদি লোকগুলো বুঝতে পারতো তারা সাধারণ নয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এক পর্যায়ে লোকগুলোর একজন মাইশার দিকে হিংস্রভাবে তেড়ে এলো। মাইশা আত্মরক্ষার জন্য হাত তুলল। ঠিক তখনই আশিক দ্রুত সরে এসে লোকটিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আশিক চিৎকার করে উঠল। সাবধানে মাইশা। তার কণ্ঠে ছিল উদ্বেগ। এই মুহূর্তে তাদের ব্যক্তিগত অনুভূতি বেরিয়ে আসছিল। মাইশার চোখেও ছিল একই রকম উদ্বেগ আশিকের জন্য। তাদের পেশাগত সম্পর্ক কঠিন পরিস্থিতিতে ভালোবাসার রূপ নিচ্ছিল। একসাথে লড়াই করা, একে অপরের জীবন বাঁচানো, এই মুহূর্তগুলো তাদের বন্ধনকে আরও শক্তিশালী করে তুলছিল। কিছুক্ষণের ধস্তাধস্তির পর আশিক আর মাইশা বুঝতে পারলেও বেশি সময় এভাবে থাকা যাবে না। আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করেছিল। পুলিশ আসার আগেই তাদের সরে পড়তে হবে। কৌশলে লোকগুলোকে ব্যস্ত রেখে আশিক মাইশার হাত ধরে টান দিল। চলো মাইশা, এখন নয়। তারা দুজন একসাথে গলি থেকে বেরিয়ে জনবহুল রাস্তার দিকে দৌড় দিল। পেছনের লোকগুলো হয়তো তাদের কিছু নেওয়ার চেষ্টা করছিল,
কিন্তু ভিড়ের মধ্যে তারা মিশে গেল। একটি নিরাপদ দূরত্বে এসে তারা একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো। দুজনেই হাঁপাচ্ছিল, পোশাক এলোমেলো, হাতে পায়ে সামান্য আঘাত লাগলো, কিন্তু তাদের চোখ একে অপরের ওপর নিবদ্ধ ছিল। আশিক অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো মাইশার হাত ধরে, তার চোখে গভীর উদ্বেগ। তুমি ঠিক আছো? মাইশা মাথা নাড়ল, শ্বাস নেওয়ার চেষ্টা করে। তার চোখেও একই রকম উদ্বেগ। হ্যাঁ ঠিক আছি, তুমি? বেশি লাগেনি তো? তার হাত আশিকের জামার কলার ঠিক করে দিতে ব্যস্ত হলো, যা ধস্তাধস্তিতে এলোমেলো হয়ে গিয়েছিল। আশিক মাইশার হাত ধরে রাখলো শক্ত করে। এই মুহূর্তে কোনো শব্দ না হলেও তাদের স্পর্শে অনেক অব্যক্ত কথা ছিল। বিপদের মুখে একে অপরের পাশে থাকা, একে অপরের জন্য চিন্তা করা, এটাই ছিল তাদের ভালোবাসার প্রথম বাস্তব পরীক্ষা। আশিক বলল, তার কণ্ঠে কৃতজ্ঞতা। তুমি না থাকলে হয়তো সমস্যা হতো। আর তুমি না থাকলে হয়তো আমি ওদের সামলাতে পারতাম না। আমরা একসাথে ছিলাম বলেই এটা সম্ভব হলো। তাদের কথাগুলো ছিল সহজ, কিন্তু তার গভীরতা অনেক। বিপদের মুখে একসাথে লড়াই করা তাদের পারস্পরিক নির্ভরতাকে স্পষ্ট করে তুলেছিল। ধীরে ধীরে তাদের শ্বাস স্বাভাবিক হলো, অ্যাড্রিনালিনের প্রভাব কমতে শুরু করলো। এখন সময় ছিল পরিস্থিতি বিশ্লেষণ করার। আশিক বলল, ওরা মনে হয় ডেলিভারি দিতে যাচ্ছিল, আর আমরা ওদের ফলো করছিলাম বলে বুঝতে পেরেছিল। গলিটা ফাঁকা ছিল বলে ওদের মনে হয়েছিল ওখানে আমাদের শাস্তি করা যাবে। কিন্তু ওরা কারা? ডিলার নাকি নেটওয়ার্কের উপরের দিকের কেউ? সম্ভবত ডিলার, কিংপিন এত সহজে সামনে আসবে না, কিন্তু ওরা প্রমাণ করলো নেটওয়ার্কটা কতটা হিংস্র হতে পারে, আর কিংপিনের ছায়াটা আরও বড় হয়ে উঠল। তারা বুঝতে পারছিল এই ঘটনা শুধু একটি ছোট্টখাটো সংঘর্ষ ছিল না, এটি ছিল তাদের জন্য একটি সতর্কতা। তারা সঠিক পথেই এগোচ্ছে, যার অর্থ তারা ক্রমশ কিংপিনের নজরে আসতে শুরু করেছে। যদিও কিংপিন হয়তো এখনও জানে না কারা তাদের পিছু নিয়েছে। মাইশা জিজ্ঞেস করলো, কোডটা মনে আছে? হ্যাঁ, আর লোকগুলোর চেহারাও। হয়তো এদের মধ্যে কেউ কলেজের সাথে জড়িত ছিল। তাহলে আমাদের এখন আরও সতর্ক থাকতে হবে। আমাদের কভার যেন কোনোভাবেই নষ্ট না হয়, আর বন্ধুদের দিকে আরও বেশি নজর রাখতে হবে। ঠিক বলেছ, বিশেষ করে যাদের মনে হয়েছিল ড্রাগ সম্পর্কে বেশি জানে। রনি, লিনা, সুহেল, দিয়া, এদের মধ্যে কেউ হয়তো ওই লোকগুলোর সাথে জড়িত ছিল, অথবা ভয়ে মুখ খুলছিল না। তারা বুঝতে পারছিল তাদের মিশন আরও বিপজ্জনক হয়ে উঠছে। তারা প্রথম শক্ত সূত্র পেয়েছে ঠিকই, কিন্তু এর ফলে তারা ড্রাগ নেটওয়ার্কে সরাসরি রাডারে চলে এসেছে। কিংপিন হয়তো এখনও অন্ধকারে, কিন্তু তার উপস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে। তার অদৃশ্য ছায়া যেন পুরো ক্যাম্পাসটাকে ঢেকে রেখেছে। আশিক মাইশার দিকে তাকালো, তাদের চোখাচোখিতে ছিল গভীর এক বোঝাপড়া। এই মিশনের ঝুঁকি তাদের আরও কাছাকাছি নিয়ে এসেছে। একে অপরের জন্য চিন্তা, একে অপরের ওপর নির্ভরতা, এই অনুভূতিগুলো এখন পেশাদারি সম্পর্কের বাইরে তাদের ব্যক্তিগত জীবনকেও স্পর্শ করছে। আশিক বলল, আমাদের একসাথে থাকতে হবে মাইশা। তার কণ্ঠস্বরে শুধু কমান্ডো পার্টনার হিসেবে থাকার কথা ছিল না, ছিল এক গভীর প্রতিশ্রুতি। মাইশা আশিকের হাত ধরে চাপ দিল, তার চোখে কথা বলছিল। সব সময় আশিক, আমরা এটা একসাথে করব। সূর্য ডুবে যাচ্ছিল, ক্যাম্পাসের দিকে ফিরতে শুরু করলো তারা। বাইরের আলোয় তাদের পোশাকে ধুলোবালি আর এলোমেলো ভাব হয়তো চোখে পড়ছিল, কিন্তু তাদের ভেতরের অভিজ্ঞতা ছিল আরও গভীর। তারা প্রথম সরাসরি সংঘাতের মুখে পড়েছিল, বেঁচে ফিরে এসেছে, আর তাদের সম্পর্কটা আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। কিংপিনের ছায়া আরও লম্বা হচ্ছিল, আর তাদের মিশন আরও থ্রিলারপূর্ণ হয়ে উঠছিল। সাসপেন্স ঘনীভূত হচ্ছিল। পরের পদক্ষেপ কী হবে? সেই অদৃশ্য শত্রু কে? তাদের নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ কী? ক্যাম্পাসে তাদের ছদ্মবেশী জীবন আরও কয়েকদিন গড়ালো। আশিক ও মাইশা তাদের নতুন বন্ধুদের সাথে আরও গভীরভাবে মিশতে শুরু করলো। রনি, লিনা, সোহেল, দিয়া, এদের সাথে সময় কাটাতে কাটাতে তারা বুঝতে পারছিল ড্রাগ সমস্যাটা কতটা গভীরে প্রবেশ করেছে। কারো চোখে মুখে সব সময় একটা ভয় বা অস্থিরতা, কারো পকেটে হঠাৎ করে মোটা অঙ্কের টাকা, কারো পড়াশোনায় সম্পূর্ণ অমনোযোগিতা, ক্লাসে বসে ঝিমঝিমানি, কারো চোখ লাল হয়ে থাকে। এই বিষয়গুলো তাদের নজরে আসছিল। তারা বন্ধুদের বিশ্বাস করার চেষ্টা করছিল, কিন্তু তাদের কমান্ডো মন সবসময় সতর্ক সংকেত দিচ্ছিল।
সেই বিপজ্জনক পরিস্থিতির পর আশিক ও মাইশার সম্পর্কটা আরও কিছুটা দৃঢ় হয়েছিল। মৃত্যুর মুখ থেকে একসাথে ফিরে আসা তাদের পারস্পরিক বিশ্বাস ও নির্ভরতাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তবে তাদের অনুভূতিগুলো তখনও ছিল অনুচ্চারিত, মিশনের কঠিন বাস্তবতার নিচে চাপা পড়া। গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল ক্যাম্পাসেরই একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রতি বছরের মতো এবারও বিশাল আয়োজন করা হয়েছে। গান, নাচ, নাটক, খাবারের স্টল, সব কিছু মিলিয়ে এক জমজমাট পরিবেশ। ছাত্রছাত্রীরা ছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং কিছু বাইরের লোকও এসেছে। ভিড়ের সুযোগ নিয়ে ড্রাগের লেনদেন হওয়ার সম্ভাবনা ছিল বলে আশিক ও মাইশা আগে থেকেই সতর্ক ছিল। তারা দুজন আলাদা আলাদাভাবে ভিড়ের মধ্যে নজর রাখছিল। অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার দিকে হঠাৎ করেই পেছনের একটি গেটের কাছ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। মুহূর্তেই ভিড়ের মধ্যে একটা অস্থিরতা দেখা দিল। আশিক আর মাইশা প্রায় একই সাথে সেদিকে ছুটে গেল। গেটের কাছে পৌঁছে তারা দেখল কয়েকজন ছাত্রীকে ঘিরে কিছু লোকজনের জটলা। একজন ছাত্রী মাটিতে পড়ে ছটফট করছে। তার আশেপাশে আরও কয়েকজন ছাত্রী ভয় আর আতঙ্কে চিৎকার করছে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর মনে হলো। আশিক দ্রুত ভিড় ঠেলে সামনে গেল। মেয়েটির অবস্থা দেখে তার বুঝতে বাকি রইল না এটা অতিরিক্ত ড্রাগ সেবনের ফল। মুখ ফ্যাকাশে, শ্বাসকষ্ট হচ্ছে, শরীর কাঁপছে। আশিক পাশে দাঁড়ানো এক আতঙ্কিত ছাত্রকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? ছাত্রটি ভয়ে ভয়ে বলল, জানি না, হঠাৎ করে এমন হলো। ও হয়তো কিছু সেবন করেছিল। তার কণ্ঠস্বরে স্পষ্ট ভয়। মাইশাও ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে। সে দ্রুত মেয়েটির পাশে বসে তার পালস চেক করলো, শ্বাস প্রশ্বাস দেখলো। তার মুখে উদ্বেগ। মাইশা চাপা গলায় আশিককে বলল, অবস্থা খুব খারাপ, দ্রুত মেডিকেল এইড দরকার। কিন্তু এখানে ভিড়ের মধ্যে অনেকেই হয়তো বুঝতে পারছিল কি হয়েছে, কিন্তু কেউ সরাসরি কিছু বলতে বা সাহায্য করতে এগিয়ে আসছিল না। এই নীরবতাটা ছিল আরও ভয়াবহ। ড্রাগের ভয়ের কাছে মানবিকতা হার মানছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে কয়েকজন সন্দেহজনক লোক দ্রুত হেঁটে সরে যেতে শুরু করলো। আশিকের প্রশিক্ষিত চোখ তাদের ধরে ফেলল। এদের কাউকে সে আগে দেখেছে কিনা মনে করার চেষ্টা করলো। এরা হয়তো ওই মেয়েটাকে ড্রাগ দিয়েছিল অথবা এই পরিস্থিতির সাথে জড়িত। এই মুহূর্তে তাদের ধরা খুব জরুরি। আশিক চাপা গলায় মাইশাকে ইশারা করলো। মাইশা ওই লোকগুলোকে দেখো, ওরা সরে যাচ্ছে, মনে হচ্ছে এই ঘটনার সাথে জড়িত। তার কণ্ঠে উত্তেজনা। এটা একটা সূত্র হতে পারে। মাইশা আহত মেয়েটির কাছ থেকে চোখ না তুলেই চাপা গলায় জবাব দিল, হ্যাঁ দেখেছি, কিন্তু এই মেয়েটাকে এই অবস্থায় রেখে। তুমি এখানে ওর খেয়াল রাখো, আমি ওদের ফলো করছি, হয়তো কিংপিনের কোনো লিঙ্ক পেতে পারি। আশিক দাঁড়াও, একা যেও না, এটা খুব বিপজ্জনক হতে পারে। তার কণ্ঠে উদ্বেগ। সে জানতো একা অনুসরণ করাটা কতটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যখন তারা জানে না ওই লোকগুলো কতটা শক্তিশালী। কিন্তু আশিক ততক্ষণে লোকগুলোর পিছু পিছু ভিড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছিল। মাইশার মুখ উদ্বেগে ভরে উঠল। সে চাইলেও এই মুহূর্তে আশিকের সাথে যেতে পারবে না। এই মেয়েটির জীবন বাঁচানোও জরুরি। মাইশা পাশে থাকা অন্য এক ছাত্রীদের সাহায্য নিয়ে মেয়েটিকে কিছুটা সুস্থ করার চেষ্টা করতে লাগলো, যতটা তার পক্ষে সম্ভব হয় আর কি। এর মধ্যেই কলেজের নিরাপত্তা কর্মীরা এলো, কিন্তু তাদের তৎপরতা ছিল খুবই সীমিত। ওদিকে আশিক লোকগুলোর পিছু নিয়ে কলেজের পেছনের দিকে একটি নির্জন এলাকার দিকে যাচ্ছিল। জায়গাটা ক্রমশ অন্ধকার হয়ে আসছিল। লোকগুলোর গতি বেড়ে গিয়েছিল। আশিক বুঝতে পারছিল তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সে যদি এখন ওদের ধরে ফেলে তাহলে হয়তো কিছু তথ্য বের করা যাবে, কিন্তু তাতে তার নিজের পরিচয় ঝুঁকির মুখে পড়তে পারে। আর যদি ধরতে না পারে তাহলে এই গুরুত্বপূর্ণ সূত্রটা হাতছাড়া হয়ে যাবে। আশিককে অত্যন্ত সতর্ক থাকতে হচ্ছিল যেন লোকগুলো তার উপস্থিতি টের না পায়। তাদের মধ্যে দূরত্ব ক্রমশ কমছিল। হঠাৎ লোকগুলো একটি দেয়ালের আড়ালে থেমে গেল। মনে হলো তারা কারো জন্য অপেক্ষা করছে। আশিক একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। এটা একটা ফাঁদ হতে পারে। কিংপিন কি তবে এখানেই আছে? ঠিক তখনই আশিক তার কমিউনিকেশন ডিভাইসে মাইশার চাপা কণ্ঠ শুনতে পেল। আশিক, তুমি কোথায়? আমি চিন্তিত, কোনো সমস্যা? আশিক চাপা গলায় উত্তর দিল, তার চোখ লোকগুলোর ওপর স্থির। মাইশা, আমি ওদের ফলো করছিলাম। ওরা একটা জায়গায় থেমেছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। জায়গাটা নির্জন। আশেপাশে আর কেউ আছে? দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে এটা নিরাপদ নয়।
আশিক ফিরে এসো প্লিজ, অতিরিক্ত ঝুঁকি নিও না, আমাদের প্ল্যান এটা ছিল না। তার উদ্বেগটা ছিল পেশাদারি দায়িত্বের বাইরে, ব্যক্তিগত অনুভূতি থেকে আসা। সে আশিকের জন্য ভয় পাচ্ছিল। আশিক মাইশার উদ্বেগটা অনুভব করতে পারল। সে জানতো মাইশা ঠিক বলেছে, একা এভাবে ঢোকাটা বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু সূত্রটা ছাড়তেও তার মন চাইছিল না। লোকগুলো ওয়ালের আড়ালে ফিসফিস করে কথা বলছিল। তাদের মধ্যে একজন হঠাৎ আশিকের লুকিয়ে থাকা জায়গার দিকে ঘুরে তাকালো। আশিক দ্রুত গাছের আড়ালে আরও ভালোভাবে মিশে যাওয়ার চেষ্টা করল। ধরা পড়ার ঝুঁকি বাড়ছিল। মাইশার কণ্ঠস্বর আতঙ্কিত শোনালো। আশিক, ওরা কি তোমাকে দেখেছে? আশিক উত্তর দেওয়ার আগেই লোকগুলোর একজন চিৎকার করে উঠল, কে ওখানে? বেরিয়ে এসো। আশিক বুঝতে পারলো আর লুকিয়ে থাকার উপায় নেই। সে দ্রুত গাছ থেকে বেরিয়ে এলো, কিন্তু সাধারণ ছাত্রের ভঙ্গি বজায় রাখার চেষ্টা করলো। আশিক ইতস্তত করার ভঙ্গি করলো, আমি আমি শুধু। কিন্তু লোকগুলো সময় নষ্ট করলো না। তারা আশিকের দিকে তেড়ে এলো। তাদের হাতে কিছু একটা ধাতব বস্তু ঝলসে উঠল। আশিক বুঝতে পারলো এরা আগের ডিলারদের চেয়েও বেশি বিপজ্জনক। হয়তো নেটওয়ার্কের ওপরের দিকের লোক। লড়াই শুরু হলো। আশিককে তার আসল দক্ষতা লুকিয়ে রাখতে হচ্ছিল, কিন্তু জীবন বাঁচানোর জন্য ততটুকু ব্যবহার করতে হচ্ছিল যা জরুরি। সে ঘুষি, লাঠি, ডিফেন্স সব কিছুই নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছিল। লোকগুলোর সংখ্যায় বেশি ছিল এবং আক্রমণাত্মক ছিল। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছিল। আশিক বুঝতে পারছিল এভাবে বেশি সময় সে টিকতে পারবে না। তাকে দ্রুত কিছু করতে হবে। তার মনে কেবল মাইশার কথা ঘুরছিল। সে জানতো মাইশা কতটা চিন্তিত। ঠিক সেই মুহূর্তে পাশের অন্ধকার থেকে বিদ্যুতের ঝলকের মতন মাইশা ছুটে এলো। তার হাতে ছিল আত্মরক্ষার জন্য বহন করা একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস। ঠিক সেই মুহূর্তে পাশের অন্ধকার থেকে বিদ্যুতের ঝলকের মতন মাইশা ছুটে এলো। তার হাতে ছিল আত্মরক্ষার জন্য বহন করা একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস। সে দ্রুত লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। ডিভাইসটি ব্যবহার করে একজনকে আঘাত করলো। আশিক চিৎকার করে উঠল, মাইশা! তার মুখে বিস্ময় ও উদ্বেগ। মাইশা এখানে আসবে সে আশা করেনি। তোমাকে একা ফেলে যাব ভাবলে কি করে আশিক? মাইশা চিৎকার করে জবাব দিল। সে লোকগুলোর সাথে লড়াই করছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল উদ্বেগে ভরা। আমরা একসাথে মিশন শুরু করেছি, একসাথে শেষ করব। তাদের দুজনের টিমওয়ার্ক ছিল অসাধারণ। যদিও তারা চেষ্টা করছিল তাদের পুরো কমান্ডো দক্ষতা আড়াল করতে, তারা একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। আশিক যখন একজনকে সামলাচ্ছিল, মাইশা তখন অন্যজনকে ব্যস্ত রাখছিল। তাদের লড়াইটা ছিল অসম, কিন্তু তাদের পারস্পরিক বিশ্বাস এবং একসাথে থাকার সংকল্প তাদের জোগাচ্ছিল। এই চরম বিপদের মুহূর্তে যখন তাদের জীবন ঝুঁকির মুখে, আশিক মাইশার চোখে দেখতে পেল তার জন্য গভীর ভালোবাসা আর চিন্তা। মাইশার চোখেও ছিল আশিকের জন্য একই রকম অনুভূতি। মৃত্যুর কাছাকাছি এসে তাদের অনুভূতির দেয়ালগুলো ভেঙে পড়ছিল। আশিক নির্দেশ দিল, ডান দিকে পালাতে হবে। তারা লোকগুলোর আক্রমণ প্রতিহত করতে করতে পেছনের দিকে সরে যেতে শুরু করলো। রাতের অন্ধকারে পথ দেখা কঠিন ছিল। লোকগুলো তাদের পিছু ছাড়ছিল না। ধাওয়ার এক পর্যায়ে তারা একটি ছোট্ট ঝোপের আড়ালে এসে পড়ল। লোকগুলো তাদের খুঁজে বেড়াচ্ছিল। আশিক ও মাইশা শ্বাস বন্ধ করে লুকিয়ে রইল। তাদের শরীর কাঁপছিল, কিন্তু ভয় বা আঘাতের কারণে নয়, তীব্র অ্যাড্রেনালিনের কারণে। অন্ধকারের আড়ালে খুব কাছাকাছি তারা দুজন একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। বাইরের বিপদ এবং ভেতরের অনুভূতির তীব্রতা তাদের আচ্ছন্ন করে রেখেছিল। আশিক ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো মাইশা? তার হাত তখনও মাইশার হাত ধরে আছে। তার কণ্ঠস্বরে গভীর এক আবেগ। মাইশা মাথা নাড়ল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। সেটা ভয় বা আঘাতের জন্য নয়, হয়তো আবেগের তীব্রতায়। আশিক, তুমি কেন এত ঝুঁকি নাও? আশিক মাইশার হাতটা আরো শক্ত করে ধরল। তুমি এখানে কেন আসলে মাইশা? তোমাকে একা বিপদের মুখে ফেলে যাব না, তাই। তার কণ্ঠস্বরে ছিল সেই একই আবেগ যা এতদিন সে লুকিয়ে রেখেছিল। আমি তোমাকে হারাতে চাই না মাইশা। মাইশা আশিকের চোখের দিকে তাকালো। অন্ধকারেও তার চোখে গভীর অনুভূতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই সেই মুহূর্ত যার জন্য তারা হয়তো সাবকনসিয়াসলি অপেক্ষা করছিল। বিপদের মুখে তাদের অনুভূতিগুলো প্রকাশিত হলো। মাইশা ফিসফিস করে বলল, আমিও না আশিক, আমি যখন তোমাকে একা ওদের পিছু নিতে দেখেছিলাম, মনে হয়েছিল আমার দুনিয়া ভেঙে যাবে।
এই মুহূর্তে বাইরের বিপদ সাময়িকভাবে ভুলে গিয়েছিল তারা। ঝোপের আড়ালে অন্ধকারের মধ্যে তাদের ভালোবাসার সূত্রপাত হলো। একটি কঠিন মিশনের মাঝে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তাদের অনুভূতির প্রকাশ ঘটল। আশিক ধীরে ধীরে মাইশার কাছাকাছি এলো এবং তারা একে অপরের কপালে আলতো করে স্পর্শ করলো। এটি কোনো উত্তাল রোম্যান্স ছিল না, ছিল পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা এবং একসাথে থাকার নীরব প্রতিজ্ঞা। বাইরের শব্দ হঠাৎ কমে এলো। মনে হলো লোকগুলো হয়তো পিছু ছেড়ে দিয়েছে বা অন্য কোথাও খুঁজতে গেছে। আশিক ও মাইশা আরও কিছুক্ষণ চুপ করে রইল, কেবল একে অপরের পাশে থাকার নীরব উষ্ণতা অনুভব করলো। যখন তারা নিশ্চিত হলো যে বিপদ কেটে গেছে, তখন তারা খুব সাবধানে ঝোপ থেকে বেরিয়ে এলো। তাদের পোশাক নোংরা হয়ে গেছে, হাতে পায়ে সামান্য আঘাত লেগেছে, কিন্তু তাদের ভেতরের অনুভূতিগুলো সম্পূর্ণ নতুন ছিল। আশিক চাপা গলায় বলল, আমাদের চলে যেতে হবে। তার কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করছিল, কিন্তু তার চোখে তখনও সেই গভীর আবেগ। হ্যাঁ। মাইশা জবাব দিল, তার মুখেও সেই একই আবেগ। তারা সাবধানে ক্যাম্পাসের দিকে ফিরে এলো। নির্জন রাস্তা ধরে হেঁটে পথ চলতে চলতে তারা সেই ঘটনাটি বিশ্লেষণ করতে শুরু করলো। আশিক বলল, ওই লোকগুলো সাধারণ ডিলার ছিল না, ওদের মুভমেন্ট আরও সংগঠিত ছিল আর অস্ত্রও ছিল। হ্যাঁ, মনে হচ্ছে আমরা নেটওয়ার্কের আরও গভীরে প্রবেশ করেছি। ওই লোকগুলো হয়তো কিংপিনের মূল টিমের সদস্য। আর ওরা যেখানে অপেক্ষা করছিল ওই জায়গাটা গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো ওখানে ওদের কোনো গোপন আস্তানা আছে বা কিংপিনের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা। এই ঘটনাটি তাদের তদন্তকে নতুন মোড় দিয়েছিল। তারা এখন শুধু ডিলার নয়, নেটওয়ার্কের মূল কাঠামোকে টার্গেট করার সূত্রও পেয়েছিল। মাইশা বলল, আমাদের ওই জায়গাটা নিয়ে আরও খোঁজ নিতে হবে, কিন্তু খুব সাবধানে। কিংপিন এখন হয়তো বুঝতে পেরেছে কেউ তার পিছু নিচ্ছে। তারা হাঁটছিল আর তাদের কাঁধ প্রায় লেগে যাচ্ছিল। তাদের মধ্যে সেই চাপা রোম্যান্টিক আভাটা তখনও ছিল। বিপদের মুহূর্তে তাদের ভালোবাসা প্রকাশ পেয়েছিল, কিন্তু মিশনের কঠিন বাস্তবতার কারণে সেটাকে এখনই স্বাভাবিক হতে দেওয়া যাচ্ছিল না। তাদের সম্পর্কটা এখন গোপন, শুধু তাদের দুজনের জানা। হোস্টেলের কাছাকাছি এসে তারা আবারও আলাদা হয়ে গেল, সাধারণ বন্ধু বা কাজিনের মতো বিদায় নিয়ে। কিন্তু তারা জানতো আজ রাতে তাদের মধ্যে কী ঘটে গেছে। তাদের জীবন আগের মতো থাকবে না। মিশন আরও বিপজ্জনক হয়ে উঠেছে, আর তাদের ব্যক্তিগত সম্পর্কও এক নতুন পথে মোড় নিয়েছে। আশিক তার রুমে ফিরে এলো, মাইশা তার রুমে। বাইরে সব স্বাভাবিক মনে হলেও তাদের ভেতরের জগৎ তোলপাড় চলছিল। ভালোবাসার অনুভূতি এবং আসন্ন বিপদের থ্রিলার সব কিছু মিলে মিশে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। কিংপিনের ছায়া আরও বড় ও স্পষ্ট হচ্ছিল, আর আশিক ও মাইশা তাদের নতুন সম্পর্ক নিয়ে সেই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল। কলেজের জীবন স্বাভাবিক নিয়মে চলছিল বটে, কিন্তু আশিক আর মাইশার কাছে প্রতিটি মুহূর্ত ছিল এক অদৃশ্য যুদ্ধের অংশ। তারা এখন শুধু ড্রাগ নেটওয়ার্কের সন্ধানই করছিল না, তারা বুঝতে পারছিল যে তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে আছে। আর তাদের সম্পর্কটা, সেটা পেশাদারির দায়িত্ব আর ব্যক্তিগত অনুভূতির এক জটিল মিশ্রণে রূপ নিয়েছিল। হোস্টেলের ছাদে রাতের অন্ধকারে আশিক ও মাইশা মিলিত হয়েছে। তাদের গোপন যোগাযোগের এটি একটি নিরাপদ জায়গা। ঠান্ডা বাতাস বইছিল আর নিচে ক্যাম্পাস শান্ত দেখাচ্ছিল, কিন্তু তাদের মনের ভেতরে ঝড় চলছিল। আশিক বলল, ওই ঘটনাটা আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। তার কণ্ঠস্বর চাপা হলেও তাতে দৃঢ়তা ছিল। সে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি দূরে নিবদ্ধ। ড্রপ পয়েন্টটা যে কাজ করছে, নেটওয়ার্কটা যে সশস্ত্র, আর ওরা যে বাইরের লোকের উপস্থিতি টের পেয়েছে। মাইশা তার পাশে এসে দাঁড়ালো। হ্যাঁ, আর ওরা যে কলেজের ভিতরেই লুকিয়ে আছে তার প্রমাণও আমরা পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো বাকি, কিংপিন কে? আশিক ঘুরে মাইশার দিকে তাকালো। তাদের চোখাচোখি হলো। অন্ধকারের আড়ালে তাদের মুখ স্পষ্ট দেখা না গেলেও তাদের ভেতরের অস্থিরতাটা অনুভব করা যাচ্ছিল। আশিক বলল, আমাদের সন্দেহভাজনদের তালিকাটা এখন ছোট করতে হবে। ক্যান্টিনের সেই বন্ধুদের কথা মনে আছে? রনি, লিনা, সুহেল, দিয়া, আর গত কয়েকদিনে আমরা যাদের সাথে মিশেছি, তাদের আচরণ, তাদের কার্যকলাপ সব কিছু আবার বিশ্লেষণ করতে হবে। আমি আমার দিক থেকে ডাটাগুলো সাজিয়েছি, কে কখন কোথায় ছিল, কার সাথে কথা বলছিল, হঠাৎ করে কার মধ্যে পরিবর্তন দেখা গেছে, সব নোট করেছি। তাহলে শুরু করা যাক।
রনি খুব মিশুক, হাসি খুশি, কিন্তু মাঝে মাঝে কেমন যেন অস্থির হয়ে যায়। টাকার অভাবের কথা বলতো, কিন্তু আজকাল ওর কাছে ভালো ফোন, দামি জিনিস দেখছি, এটা অস্বাভাবিক। হ্যাঁ, আরও খুব বেশি লোকের সাথে মেশে, সোশ্যাল বাটারফ্লাই টাইপের, নেটওয়ার্ক তৈরি করার জন্য আদর্শ। কিন্তু ও কি এতটা দুরন্তর হতে পারে? কিংপিনকে খুব চালাক হতে হবে। রনিকে দেখে মনে হয় না অতটা বুদ্ধি আছে। হয়তো সে উপরের দিকের কেউ, কিংপিন অন্য কেউ, আর রনি হয়তো তার হয়ে কাজ করছে। লিনা স্পষ্টভাষী, সিস্টেমের উপর রাগ আছে, ড্রাগ সমস্যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিল। এটা সত্যি বিরক্তি নাকি চোখ ঘোরানোর চেষ্টা? ওকে দেখে মনে হয় প্রতিবাদী, কিন্তু প্রতিবাদী মানুষও অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে ভুল পথে পা বাড়ায়। ওর আর্থিক অবস্থা তেমন ভালো নয় বলে জানি। সোহেল খুব শান্ত লাজুক, কিন্তু গতবার যখন আমরা ড্রাগের কথা তুললাম ও সবচেয়ে বেশি ভয় পেয়েছিল। ভয়ে মুখ বন্ধ করে রেখেছিল নাকি নিজেই কিছু লুকাচ্ছিল? সোহেলকে দেখে মনে হয় ও এই জগতে থাকার মতো নয়। যদি জড়িত থাকে তাহলে হয়তো পরিস্থিতির শিকার, ওকে ব্যবহার করা হচ্ছে। আর দিয়া সবসময় পজিটিভ থাকার চেষ্টা করে, সমস্যাগুলো এড়িয়ে যেতে চায়। ওর এই এড়িয়ে যাওয়ার ভঙ্গিটা কি স্বাভাবিক? ওর পরিবার প্রভাবশালী। যদি নেটওয়ার্কটা কলেজের ভিতরে প্রভাবশালীদের সাথে যুক্ত থাকে তাহলে দিয়া একটা লিঙ্ক দিতে পারে। হয়তো সে নিজেও জানে না কিসের অংশ সে। তাদের আলোচনা চলল দীর্ঘক্ষণ ধরে। তারা একে একে পরিচিত প্রতিটি মুখকে বিশ্লেষণ করলো। তাদের বন্ধুত্ব, তাদের দুর্বলতা, তাদের কার্যকলাপ, সব কিছুর আড়ালে তারা খুঁজছিল কিংপিনের ছায়া। কে হতে পারে সেই ব্যক্তি যে এত বড় একটা নেটওয়ার্ককে গোপন পরিচালনা করছে? আশিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তালিকাটা বেশ বড় হয়ে যাচ্ছে, আর সবচেয়ে কঠিন হলো এরা সবাই আমাদের বন্ধু। এদের উপর সন্দেহ করাটা খুব কষ্টের। জানি, কিন্তু এটাই আমাদের মিশন। সত্যিটা খুঁজে বের করতেই হবে, সেটা যতই কঠিন হোক না কেন। তাদের আলোচনার মাঝে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। কেবল রাতের ঠান্ডা বাতাস আর নিচে ক্যাম্পাসের চাপা শব্দ। এই নীরবতাটা শুধু পেশাদারি আলোচনা বিরতি ছিল না, এটা ছিল তাদের ব্যক্তিগত অনুভূতিগুলোকে অনুভব করার মুহূর্ত। এর আগের ঘটনাটা তাদের ভেতরে যে পরিবর্তন এনেছে সেটা এখন সামনে এসে দাঁড়িয়েছে। আশিক মাইশার দিকে তাকালো, কথা শুরু করলো। গত রাতের পর আমার মনে হয় আমাদের সম্পর্কটা নিয়ে কথা বলা দরকার। তার কমান্ডো সত্তাটা এই ব্যক্তিগত আলোচনার সামনে কিছুটা অস্বস্তিতে পড়ছিল। মাইশা নরম গলায় বলল, আমি বুঝতে পারছি আশিক, আমারও মনে হয়েছে। আমরা জানি আমাদের সম্পর্কটা এখন পেশাদারি সীমার বাইরে চলে গেছে। তার চোখ মাইশার চোখে নিবদ্ধ। কিন্তু এই মিশনে আমরা একসাথে থাকতে পারি কিনা বা থাকাটা ঠিক হবে কিনা সেটা নিয়ে আমার মনে প্রশ্ন আসছে। তার কণ্ঠে উদ্বেগ। তাদের ভালোবাসাটা তাদের শক্তির উৎস বটে, কিন্তু একই সাথে এটা তাদের মিশনের সবচেয়ে বড় দুর্বলতাও হতে পারে। মাইশা আশিকের কাছাকাছি এলো, তার হাত আশিকের হাতের উপর রাখলো। আশিক, আমি জানি তুমি কি ভাবছো। এটা খুব ঝুঁকিপূর্ণ। আমাদের ব্যক্তিগত অনুভূতি আমাদের পেশাদারি সিদ্ধান্তের প্রভাব ফেলতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে। ঠিক তাই, যদি আমরা একে অপরের জন্য চিন্তা করতে গিয়ে কোনো ভুল করে ফেলি, যদি আমাদের আবেগের কারণে ধরা পড়ে যায়। কিন্তু অন্যদিকে ভাবো, আশিক এই সম্পর্কটা আমাদের শক্তিও যোগাচ্ছে। গতবার যখন বিপদে পড়েছিলাম তোমার কথা ভেবেই আমি ছুটে গিয়েছিলাম, আর তুমিও হয়তো আমার জন্যই। তার কণ্ঠস্বর আবেগে কিছুটা ভারাক্রান্ত হয়ে উঠল। আমরা একে অপরের জন্য আরও বেশি সতর্ক থাকব, একে অপরের ঢাল হব। আশিক মাইশার দিকে তাকালো, তার চোখে মাইশার প্রতি গভীর ভালোবাসা আর বিশ্বাস। মাইশা ঠিকই বলেছে, তাদের সম্পর্কটা ঝুঁকি বাড়ালেও সেটা তাদের মানসিক শক্তি এবং টিম ওয়ার্কের অবিশ্বাস্যভাবে বাড়িয়ে তুলছে। আশিক জিজ্ঞেস করলো, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি? আমরা কি আমাদের সম্পর্কটাকে আপাতত দূরে রাখবো নাকি? মাইশা আশিকের হাত আরো শক্ত করে ধরল। আমরা এটাকে লুকিয়ে রাখবো, শুধু আমাদের দুজনের মধ্যে। বাহিরের পৃথিবীর কাছে আমরা এখানে শুধু কাজিন, মিশন পার্টনার। কিন্তু যখন আমরা একা থাকবো তখন আমরা আমারই থাকবো। এটা হয়তো কঠিন হবে, কিন্তু আমরা পারবো, কারণ আমরা একসাথে আছি। আশিকও মাইশার হাত ধরে চাপ দিল, তার মুখেও হাসি। এই কঠিন মিশনে মাইশার ভালোবাসা তার সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে। এই ঝুঁকিটা তারা একসাথে নেবে। আশিক বলল, তাহলে ঠিক আছে, আমরা এই ঝুঁকিটা নিচ্ছি একে অপরের জন্য, মিশনের জন্য।
তারা আবারও নিজেদের পেশাদারি মোডে ফিরে এলো। রাতের নীরব ছাদে তাদের গোপন রোম্যান্স লুকিয়ে রইল। পরের দিনগুলো আরও সতর্কতার সাথে কাটতে লাগলো তারা। সন্দেহভাজন বন্ধুদের কার্যকলাপের ওপর নজর রাখা, ক্যাম্পাসের আনাচে কানাচে ড্রাগ নেটওয়ার্কের ছোট ছোট সূত্র খোঁজা চলছিল অবিরাম। তারা বুঝতে পারছিল তাদের সময় ফুরিয়ে আসছে। কিংপিন যে তাদের উপস্থিতি টের পেয়েছে তার প্রমাণও তারা পেতে শুরু করলো। কিছু ছোট ছোট ঘটনা ঘটল। তাদের আশেপাশে সন্দেহজনক লোকের ঘোরাঘুরি, তাদের হোস্টেলের সামনে অচেনা গাড়ির অপেক্ষা, আর তাদের অনলাইন কার্যকলাপের উপর অস্বাভাবিক নজরদারি। এই বিষয়গুলো আশিক ও মাইশাকে আরও সতর্ক করে তুলল। একদিন বিকেলে আশিক লাইব্রেরি থেকে বের হচ্ছিল। তখন একজন অচেনা লোক হঠাৎ তার পথ আটকে দাঁড়ালো। লোকটি ছিল ইন্টিমিডিয়েটিং, তার চোখে মুখে হুমকি। লোকটা কর্কশ গলায় জিজ্ঞেস করলো, তুমি কি এখানে নতুন? আশিক সাধারণ ছাত্রের মতন ইতস্তত করার ভঙ্গি করলো। হ্যাঁ, কেন বলুন তো? কিছু না, শুধু মনে হলো আগে দেখিনি তো তাই। আশিক বুঝতে পারলো এটা একটা পরীক্ষা, হয়তো কিংপিনের লোক। সে সাধারণ ছাত্রের মতন ভয় পাওয়ার ভঙ্গি করে দ্রুত সেখান থেকে চলে গেল। এই ঘটনাটি ছিল স্পষ্ট ইঙ্গিত, কিংপিন বা তার লোকেরা তাদের নজরে রেখেছে। একই রকম ঘটনাটি ঘটল মাইশার সাথে। ক্লাসের পর হোস্টেলে ফেরার পথে একটি মেয়ে হঠাৎ মাইশার পাশে এসে হাঁটতে লাগলো। মেয়েটি কলেজের ছাত্রী ছিল, কিন্তু মাইশা তাকে আগে দেখেনি। মেয়েটি ফিসফিস করে জিজ্ঞেস করলো, তুমি কি মাইশা? মাইশা সতর্ক হয়ে গেল। হ্যাঁ, তুমি কে? মেয়েটি আশেপাশে দেখে নিয়ে চাপা গলায় বলল, আমার নাম রিয়া। আমি আমি জানি তোমরা কারা আর কি করছো। মাইশা মুহূর্তে বুঝতে পারলো পরিস্থিতি কতটা বিপজ্জনক। রিয়া কিভাবে জানলো? সে কি কিংপিনের লোক নাকি সাহায্য করতে চাইছে? মাইশা স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আমি জানি না তুমি কি বলছো, আমি একজন সাধারণ ছাত্রী। না, তোমরা সাধারণ ছাত্রী নও। আমার ভাই এই নেটওয়ার্কের শিকার হয়েছে। আমি জানি ভেতরে কি চলে, আর আমি জানি তোমাদের মতো কেউ এসেছে এটা বন্ধ করতে। তার কণ্ঠে ছিল ডেসপারেশন। তাই এই মুহূর্তে মাইশাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হলো। এই মেয়েটিকে বিশ্বাস করা কি ঠিক হবে, নাকি এটা কিংপিনের পাতা ফাঁদ? মাইশা চাপা গলায় বলল, তুমি যদি আমাদের সাহায্য করতে চাও তাহলে আমাদের কথা মতো চলতে হবে। এখন আমার সাথে হাঁটো, কোনো অস্বাভাবিক কাজ করবে না। রিয়া মাথা নাড়ল, মাইশার সাথে হাঁটতে লাগলো। মাইশা সাবধানে রিয়াকে হোস্টেলের পেছনের দিকের একটি নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে আশিক অপেক্ষা করছিল, যদি মাইশা কোনো বিপদে পড়ে। আশিক রিয়াকে দেখে কিছুটা অবাক হলো। মাইশার কাছ থেকে সে রিয়া সম্পর্কে সংকেত পেয়েছিল। আশিক জিজ্ঞেস করলো, কে এটা মাইশা? ও বলেছে ও জানে আমরা কারা, আর ও সাহায্য করতে চায়। রিয়া ভয়ে কাঁপছিল। আমি এই জঘন্য পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই। আমার ভাইয়ের মতো যেন আর কারো এমনটা না হয়। আশিক ও মাইশা দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করলো। রিয়াকে দেখে মনে হচ্ছে সে সত্যি বলছে, কিন্তু কিংপিনের নেটওয়ার্ক কতটা ধুরন্ধর হতে পারে তা তারা জানে। এটা হতে পারে তাদের ধারায় ফেলার একটি এলাবোরেট ট্র্যাপ। আশিক বলল, ঠিক আছে, যদি তুমি সত্যি সাহায্য করতে চাও তাহলে আমাদের কিছু প্রশ্নের জবাব দিতে হবে। আর যদি মিথ্যা বলো তাহলে মনে রেখো আমরা সাধারণ ছাত্র নই। রিয়া ভয়ে ভয়ে মাথা নাড়ল। আশিক ও মাইশা তাকে প্রশ্ন করতে শুরু করলো। নেটওয়ার্কের ভেতরকার খবর, ডিলারদের নাম, লেনদেনের জায়গা, সব কিছু সম্পর্কে জানতে চাইল। রিয়া যতটা জানতো ততটাই বলল। তার দেওয়া তথ্যগুলো আশিক ও মাইশার আগের সংগৃহীত তথ্যের সাথে মিলে যাচ্ছিল। কিন্তু রিয়া যখন কিংপিনের নাম জিজ্ঞেস করা হলো তখন সে ভয়ে চুপ হয়ে গেল। আমি তার নাম জানি না, কেউ তার নাম জানে না। আমরা শুধু তাকে বস বা হুকুমের মালিক বলে জানি। তার মুখ কেউ দেখেনি, সে সবসময় আড়ালেই থাকে। এই তথ্যটা আশিক ও মাইশাকে আরও ভাবিয়ে তুলল। কিংপিন এতটাই সতর্ক যে কেউ তার আসল পরিচয় জানে না। কে এই অদৃশ্য শত্রু? রিয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও যা নেটওয়ার্কের কাঠামো এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির কার্যকলাপ সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার করে দিল। এই তথ্যের ভিত্তিতে আশিক ও মাইশা তাদের সন্দেহভাজনদের তালিকাটা আরও ছোট করতে পারল। সম্ভবত রনি, লিনা, সোহেল বা দিয়ার মতন কেউ কিংপিন নয়, কিন্তু তারা হয়তো নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ, যারা সরাসরি কিংপিনের সাথে যুক্ত। রিয়ার সাথে কথা বলার পর আশিক ও মাইশা বুঝতে পারল তাদের কতটা ঝুঁকি নিতে হচ্ছে। তাদের পরিচয় যে প্রকাশ হয়ে যায়নি, এটাই ছিল বড় কথা। রিয়া যদি কিংপিনের লোক হতো তাহলে তারা হয়তো এতক্ষণে ধরা পড়ে যেত।
রিয়াকে তারা কিছু নির্দেশনা দিয়ে নিরাপদে থাকতে বলল এবং প্রয়োজনে আবারও যোগাযোগ করতে বলল। রিয়া চলে যাওয়ার পর আশিক এবং মাইশা আবারও একা হলো। তাদের মনে হাজারো প্রশ্ন। রিয়াকে বিশ্বাস করাটা কি ঠিক হয়েছে, নাকি সে আসলে কিংপিনের খেলার পুতুল? মাইশা বলল, তার কণ্ঠে কিছুটা স্বস্তি। আমার মনে হচ্ছে রিয়া সত্যি বলছে। ওর চোখে মুখে যে ভয় আর অসহায়ত্ব ছিল সেটা অভিনয় হতে পারে না। হ্যাঁ, ওর দেওয়া তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আমাদের সন্দেহের তালিকাটা এখন আরও নির্দিষ্ট হয়েছে, কিন্তু কিংপিন এখনও দরাচোয়ার বাইরে। আর আমরা যে ওর নজরে পড়ে গেছি এটাও স্পষ্ট। আমাদের ঘটনা তার প্রমাণ। এবং আমাদের সম্পর্কটা এখন আরও বড় চ্যালেঞ্জ। যদি কিংপিন জানতে পারে আমরা একসাথে কাজ করছি আর আমাদের মধ্যে এই সম্পর্কটা আছে, তাহলে সেটা আমাদের দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। মাইশা আশিকের হাত ধরল। আমরা একসাথে ছিলাম বলে আজকের বিপদটা সামলাতে পেরেছি আশিক। এই সম্পর্ক আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের শক্তি। আমাদের শুধু আরও সতর্ক থাকতে হবে। তারা একে অপরের চোখে তাকালো। তাদের ভালোবাসাটা এখন আর শুধু অনুভূতির পর্যায়ে নেই, এটা কঠিন বাস্তবতার মুখে পরীক্ষিত হচ্ছে। মিশনের ঝুঁকি বাড়ছে, ব্যক্তিগত সম্পর্কও জটিল হচ্ছে, আর কিংপিনের অদৃশ্য উপস্থিতি তাদের শ্বাসরুদ্ধ করে তুলছে। রাতের অন্ধকার আরও ঘন হলো। আশিক ও মাইশা তাদের গোপন জায়গা থেকে বেরিয়ে এলো। তাদের মিশন এখন এক নতুন পর্যায়ে। তারা কিংপিনের কাছাকাছি চলে এসেছে, কিন্তু সন্দেহের জাল আরও শক্ত হয়েছে। বন্ধুদের ওপর সন্দেহ, নিজের ধরা পড়ার ঝুঁকি আর তাদের গোপন ভালোবাসা, সব মিলিয়ে এক থ্রিলারপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। কে সেই কিংপিন, আর তাদের সামনে কি অপেক্ষা করছে? উত্তরগুলো এখনও অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে। ক্যাম্পাসের প্রতিটি ছায়া যেন এখন আশিক আর মাইশার কাছে সন্দেহের কারণ। রিয়ার কাছ থেকে পাওয়া আংশিক তথ্য তাদের তদন্তকে এক নতুন পর্যায়ে নিয়ে এসেছে। সন্দেহভাজনদের তালিকা ছোট হয়ে এসেছে বটে, কিন্তু কে সেই অদৃশ্য কিংপিন ড্রাগ মাফিয়া তা তখনও স্পষ্ট ছিল না। তবে তারা নিশ্চিত ছিল কিংপিন তাদেরই কাছাকাছি আছে, তাদেরই বন্ধুদের মধ্যে লুকিয়ে আছে। বেশ কিছুদিন ধরে আশিক ও মাইশা তাদের সন্দেহভাজন বন্ধুদের কার্যকলাপ আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। রিয়ার দেওয়া তথ্য এবং তাদের নিজস্ব পর্যবেক্ষণ মিলিয়ে তারা একটি প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করলো। কে কখন কার সাথে কথা বলছে, কে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে, কার কাছে হঠাৎ করে টাকা আসছে, প্রতিটি ছোট বিষয় তাদের নজরে ছিল। অবশেষে একটি ছোট সূত্র এবং কিছু অসামঞ্জস্যপূর্ণ তথ্য মিলিয়ে আশিক ও মাইশা নিশ্চিত হলো সত্যিটা ছিল নির্মম এবং হৃদয় বিদারক। তাদেরই একজন বন্ধু, যার ওপর হয়তো তারা কিছুটা হলে ভরসা করতে শুরু করেছিল, সেই ছিল বিশাল ড্রাগ নেটওয়ার্কের মাস্টারমাইন্ড কিংপিন। হোস্টেলের ছাদে গভীর রাতে তারা আবারও মিলিত হয়েছে। পরিবেশ থমথমে, চাঁদের আলোয় তাদের মুখের কঠিন ভাবগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের হাতে ছিল কিছু কাগজপত্র, কিছু ছবি, কিছু ডেটা। প্রমাণগুলো, আশিক বলল, কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ়। আমি সব ডেটাগুলো আবার চেক করছি, তার ব্যাংকের স্টেটমেন্ট, অনলাইন ট্রানজ্যাকশন, কল রেকর্ডস, রিয়ার দেওয়া তথ্য আর আমাদের পর্যবেক্ষণ মিলিয়ে দেখছি। তাই হাতে থাকা কাগজপত্রগুলো দেখালো সে। সব কিছু একটা দিকেই ইঙ্গিত করছে। মাইশার চোখে উদ্বেগ, সে আশিকের দিকে তাকালো। কে আশিক, তুমি নিশ্চিত? তার কণ্ঠে ক্ষীণ আশা হয়তো তখনও ছিল যে তাদের সন্দেহটা ভুল প্রমাণিত হোক। আশিক একটি দীর্ঘশ্বাস ফেলল, তার মুখে যন্ত্রণা স্পষ্ট। হ্যাঁ মাইশা, আমি নিশ্চিত প্রমাণগুলো অখণ্ডনীয়। সে কাগজপত্রে থাকা একটি ছবির ওপর আঙুল রাখলো। ছবিটা ছিল তাদেরই বন্ধু অয়ন। মাইশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। অয়ন? না, এটা হতে পারে না। অয়ন? সে তো আমাদের সাথেই, সে তো এত সহজ সরল। তার কণ্ঠে অবিশ্বাস আর যন্ত্রণা। আশিক বলল, বাইরে থেকেও এটাই দেখিয়েছে মাইশা, কিন্তু ভেতরের মানুষটা সম্পূর্ণ ভিন্ন। ওর অনলাইন কার্যকলাপ ছিল অত্যন্ত গোপন। ও ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করত, যা ট্র্যাক করা খুব কঠিন। ওর সাথে বাইরে কিছু লোকের নিয়মিত যোগাযোগ ছিল, যাদেরকে আমরা সেই রাতে গলিটায় দেখেছিলাম। কিন্তু কেন ও এটা করবে? ও তো প্রভাবশালী পরিবারের ছেলে, ওর তো কিছুর অভাব নেই। কারণটা হয়তো অভাব নয় মাইশা, হয়তো ক্ষমতা, নিয়ন্ত্রণ অথবা কোনো বিকৃত মানসিকতা। আমরা হয়তো ওর ভেতরের অন্ধকারটা কখন দেখতে পাইনি।
তার কণ্ঠে তিক্ততা। বন্ধুদের মধ্যে এমন একজন শত্রু লুকিয়েছিল, এই সত্যটা মেনে নেওয়া তাদের জন্য কঠিন ছিল। এই প্রকাশটা তাদের ব্যক্তিগতভাবেও আঘাত করেছিল। মাইশা বলল, আমাদের বন্ধুত্বের আড়ালে ও এই কাজগুলো করেছিল, আর আমরা ওকে বিশ্বাস করেছিলাম। এজন্যই ও এত সফল ছিল। কে বিশ্বাস করবে আমাদের নিজেদের বন্ধু এমন কাজ করতে পারে? ও আমাদের বিশ্বাসটাকে ব্যবহার করছে। কিছুক্ষণের নীরবতা। দুজনেই এই কঠিন সত্যটা হজম করার চেষ্টা করছিল। তাদের মিশনের সবচেয়ে বড় ব্যথা ছিল এই ব্যক্তিগত সম্পর্ক। মাইশা জিজ্ঞেস করলো, তাহলে এখন কি? তার কণ্ঠস্বর আবারও দৃঢ় হলো। ব্যক্তিগত যন্ত্রণা সরিয়ে সে পেশাদারি মোডে ফিরে এলো। আমরা নিশ্চিত হয়েছি। এখন কি প্ল্যান? আশিক তার কমান্ডো ব্রেইনকে কাজে লাগালো। আমাদের হাতে প্রমাণ আছে, কিন্তু ওকে হাতে নাতে ধরতে হবে, আর পুরো নেটওয়ার্ককেও একসাথে ধ্বংস করতে হবে। কিন্তু ও জানে আমরা কাছাকাছি আছি, ও খুব সতর্ক থাকবে। আর ও জানে আমরা কে, সেটাও হয়তো আন্দাজ করতে পেরেছে। হ্যাঁ, ও হয়তো ইতিমধ্যে আমাদের জন্য কোনো ফাঁদ তৈরি করে রেখেছে। তাহলে আমাদের ওকে ধরতে হবে, একটা ফাঁদ পাততে হবে যা ও আন্দাজ করতে পারবে না। আমাদের কমান্ডো ট্রেনিংয়ের সবটুকু এখানে কাজে লাগাতে হবে। তাদের মধ্যে বিস্তারিত আলোচনা শুরু হলো। তারা বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করলো। কলেজের পরিবেশ, কিংপিনের ক্ষমতা, তার নেটওয়ার্কের বিস্তার, সব কিছু মাথায় রেখে তারা একটি পরিকল্পনা তৈরি করলো। তারা সিদ্ধান্ত নিল একটি বড় ড্রাগ ডিলের খবর ফাঁস করে কিংপিনকে একটি নির্দিষ্ট জায়গায় টেনে আনার চেষ্টা করবে। সেই জায়গাটা হবে তাদের বেছে নেওয়া ফাঁদ। আমরা একটা ভুল তথ্য ফাঁস করব, এমনভাবে যাতে মনে হয় আমাদের নেটওয়ার্কেরই কেউ এটা করেছে। তথ্যটা হবে একটা বড় ডিল সম্পর্কে, যা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট জায়গায় হবে। কিংপিন হয়তো নিজেই সেই ডিলে উপস্থিত থাকবে। এত বড় ডিল অন্য কারো হাতে ছাড়বে না। হ্যাঁ, আর যদি নিচে না আসে তাহলে ওর মূল লোকজনকে পাঠাবে, তাতেও কাজ হবে। কিন্তু জায়গাটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যেখানে আমরা অ্যাডভান্টেজ পাবো। তারা কলেজের একটি পরিত্যক্ত পুরনো এক গোদাম ঘরের কথা ভাবল, এমন জায়গায় যেখানে বাইরের লোকের উপস্থিতি কম থাকবে, কিন্তু তাদের মুভমেন্টের জন্য যথেষ্ট জায়গা থাকবে। কিন্তু পিংপিন যদি বুঝতে পারে এটা ফাঁদ? ও চেষ্টা করবে বোঝার। ও বুদ্ধিমান, হয়তো আমাদের ফাঁদে ঢোকার আগে ও নিজের একটা পাল্টা ফাঁদ তৈরি করবে। সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। তাদের পরিকল্পনা আরও জটিল হতে লাগলো। তারা শুধু কিংপিনকে ধরার ফাঁদই তৈরি করছিল না, একই সাথে কিংপিনের সম্ভাব্য পাল্টা ফাঁদগুলো কী হতে পারে তা নিয়ে আলোচনা করছিল। যদি কোনো জায়গায় অতিরিক্ত নিরাপত্তা দেখা যায় বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাহলে তাদের কী করতে হবে? প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য তারা বিকল্প প্ল্যান তৈরি করলো। মাইশা জিজ্ঞেস করলো, যদি আমরা পিংপিনের পাল্টা ফাঁদে আটকে পড়ি? তাহলে আমাদের লড়াই করে বের হতে হবে। আমাদের কমান্ডো ট্রেনিংয়ের এটাই সময়। পরিস্থিতি যদি কঠিন হোক না কেন, আমাদের বেঁচে ফিরতেই হবে। আর আমরা একা নই, আমরা একসাথে আছি। মাইশা বলল, আশিকের দিকে তাকিয়ে তার চোখে দৃঢ়তা আর ভালোবাসা। এই কঠিন পরিস্থিতিতে তাদের পারস্পরিক ভালোবাসাটা তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালো। তারা জানে তাদের মিশনটা কতটা ঝুঁকিপূর্ণ, হয়তো জীবন বাজি রাখতে হবে, কিন্তু একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা তাদের আরও সাহস জোগালো। আশিক বলল, আমরা যদি এই মিশন থেকে বেঁচে ফিরি, তারপর আমরা কি করব? মাইশা হেসে আশিকের হাত ধরল। তারপর আমরা নর্মাল জীবনযাপন করব। আমাদের কমান্ডো জীবন থেকে ছুটি নিয়ে সাধারণ মানুষের মতো থাকব। কিন্তু তার আগে আমাদের এই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, আমাদের যারা ড্রাগের শিকার হয়েছে তাদের জন্য, আর আমাদের বন্ধুত্বের সাথে যারা প্রতারণা হয়েছে তার জন্য। তাদের আলোচনা চলল দীর্ঘক্ষণ। প্রতিটি ডিটেলস নিয়ে তারা কথা বলল। কমিউনিকেশন প্ল্যান, ইভ্যাকিউশন রুট, যদি কোনো প্ল্যান কাজ না করে তাহলে কি করতে হবে, সব কিছুর জন্য তারা প্রস্তুতি নিল। তাদের কমান্ডো ব্রেইন পূর্ণ গতিতে কাজ করছিল, আর তাদের ভালোবাসা তাদের মানসিক শক্তি যোগাচ্ছিল। পরিকল্পনা প্রায় চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা, তথ্য ফাঁস করার সঠিক সময়, ফাঁদে ফেলার সঠিক জায়গা, সব কিছু নিখুঁত হতে হবে। মাইশা বলল, আমরা একটা বিপজ্জনক খেলায় নেমেছি আশিক। কিংপিন জানে আমরা আছি, কিন্তু জানে না আমরা ঠিক কি জানি বা কি প্ল্যান করেছি। আর আমরা জানি কিংপিন কে, কিন্তু জানি না ও আমাদের জন্য কি ফাঁদ তৈরি করেছে। কিন্তু আমরা প্রস্তুত। আমাদের যা আছে তার সবটুকু দিয়ে আমরা লড়ব। আর আমরা একসাথে আছি।
মাইশা আবারও বলল, তার কণ্ঠস্বরে গভীর বিশ্বাস। এটাই ছিল তাদের সবচেয়ে বড় সত্য। রাতের নীরবতা ভেদ করে তারা তাদের গোপন জায়গা থেকে বেরিয়ে এলো। কলেজের ক্যাম্পাস এখন তাদের যুদ্ধক্ষেত্র। একপাশে তারা ছদ্মবেশী কমান্ডো, হাতে কঠিন প্রমাণ আর সুচিন্তিত পরিকল্পনা। অন্য পাশে তাদেরই একমাত্র বন্ধু ড্রাগ কিংপিন, তার বিশাল নেটওয়ার্ক আর সম্ভবত তাদের জন্য তৈরি করে রাখা মরণফাঁদ। মোকাবেলা আসন্ন। কে জিতবে এই লুকোচুরি খেলা? বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শত্রু, নাকি ভালোবাসা আর পেশাদারি দক্ষতা দিয়ে সজ্জিত ছদ্মবেশী কমান্ডো জ্যোতি? উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে। রাত তখন গভীর। ক্যাম্পাসের পেছনে পরিত্যক্ত গোদাম ঘরটির আশেপাশে পিনপতন নীরবতা। শুধু ঝিঝি পোকার অবিরাম ডাক আর রাতের বাতাসে শো শো শব্দ। গোদাম ঘরের ভাঙা দরজা জানালার ফাঁক দিয়ে ভেতরের অন্ধকার যেন আরও জমাট বাঁধছিল। এটাই সেই জায়গা যেখানে আশিক আর মাইশা তাদের ফাঁদ পেতেছে। আর এখানেই তাদের একসময়ের বন্ধু, এখনকার ড্রাগ কিংপিন অয়ন এসে ধরা দেবে। এমনটাই ছিল তাদের পরিকল্পনা। আশিক গুদাম ঘরের ছাদের ওপর পজিশন নিয়েছিল, তার চোখ নিচে নিবদ্ধ, হাতে একটি ছোট্ট কমিউনিকেশন ডিভাইস, যার মাধ্যমে সে মাইশার সাথে যোগাযোগ রেখেছে। মাইশা ছিল গোদাম ঘরের উল্টো দিকে, একটি গাছের আড়ালে। তারাও অপেক্ষা করছিল, যে কোনো সময় বিপদ আসতে পারে। কিংপিন যদি তাদের প্ল্যান ধরে ফেলে তাহলে তারাই ফাঁদে পড়ে যাবে। আশিক চাপা গলায় বলল, তার কণ্ঠস্বর ডিভাইসের মাধ্যমে মাইশার কানে পৌঁছালো। পজিশন ফিক্সড মাইশা, সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলছে। মাইশা দ্রুত জবাব দিল, তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত। রজার দ্যাট। আশিক, আমি আমার জায়গা আছি, চারদিক ক্লিয়ার মনে হচ্ছে কিংপিন জানে আমরা আছি, ও পাল্টা চাল দেবেই। আমাদের যে কোনো অস্বাভাবিকতার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি জানি, আমার চোখ আশেপাশে ঘুরছে। ছোট্ট একটা নড়াচড়া বা আলোর ঝলক কিছুই মিস করব না। তার কণ্ঠে দৃঢ়তা। কিছুক্ষণ নীরবতা, শুধু বাতাস বইছে আর তাদের হৃদস্পন্দন তীব্র হচ্ছে। হঠাৎ নিকষ কালো অন্ধকারের মধ্যে কয়েকটি গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। আলোগুলো গুদাম ঘরের দিকে এগিয়ে আসছে। আশিক আর মাইশা অ্যালার্ট হয়ে গেল। আশিক ফিসফিস করে বলল, এসে গেছে। মাইশা জবাব দিল না, কেবল চাপা একটা শব্দ করলো, যার মানে সেও প্রস্তুত। গাড়িগুলো গোদাম ঘরের সামনে এসে থামলো। দরজা খুলে কয়েকজন লোক নামলো। তাদের সবার হাতে কিছু একটা ছিল, যা অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছিল। অস্ত্র। এই লোকগুলোই ড্রাগ নেটওয়ার্কের মূল হোতা। তাদের মাঝে একজন হেঁটে এলো, লম্বাটে শরীর, হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস। চাঁদের ক্ষীণ আলোয় তার মুখটা স্পষ্ট দেখা গেল। তাদেরই বন্ধু, যে বন্ধুত্বের আড়ালে এই জঘন্য কাজগুলো করছিল। আশিকের মুঠি শক্ত হয়ে এলো। মাইশার হৃদয়েও হয়তো রক্তক্ষরণ হচ্ছিল এই দৃশ্য দেখে। তাদের সন্দেহ সত্য হয়েছে। যন্ত্রণার ক্ষোভ মিশে যাচ্ছিল পেশাদারি সংকল্পের সাথে। অয়ন গুদাম ঘরের দিকে এগিয়ে এলো, তার মুখে একটা গর্বিত হাসি। মনে হচ্ছে সব কিছু তার পরিকল্পনা মতোই চলছে। হয়তো সে ভেবেছিল আশিক আর মাইশা তার ফাঁদে পা দিয়েছে। তাহলে তোমরা শেষ পর্যন্ত এলে। অয়নের কর্কশ কণ্ঠ অন্ধকারে নীরবতা ভেঙে দিল। তার কণ্ঠস্বরে ছিল অস্বাভাবিক কাঠিন্য, যা তারা বন্ধুরূপে কখনোই শোনেনি। মুখোশ সম্পূর্ণ খসে পড়েছে। ভেবেছিলাম তোমরা আরো চালাক হবে। আশিক আর মাইশা চমকে গেল। অয়ন তাদের অবস্থান আন্দাজ করতে পেরেছে, নাকি এটা কেবলই তার ধারণা? অয়ন চিৎকার করে বলল, তার হাতে একটি ওয়াকি টকি। কোথায় তোমরা? বেরিয়ে এসো, এই খেলাটা এখানেই শেষ হবে। আশিক দ্রুত মাইশার সাথে যোগাযোগ করলো। মাইশা, ও জানি আমরা এখানে আছি, অন্তত সন্দেহ করছে। আমাদের প্ল্যান বি অ্যাক্টিভেট করতে হবে। না। আশিক দ্রুত সিদ্ধান্ত নিল, তার চোখে তীক্ষ্ণতা। ও হয়তো জানে আমরা কোথায় আছি, সেটা বোঝার চেষ্টা করছে। হয়তো আমাদের একটা নির্দিষ্ট জায়গায় টেনে আনতে চাইছে। আমাদের নিজেদের ফাঁদেই ওকে আটকাতে হবে। অপেক্ষা করো আমার নির্দেশের জন্য। অয়ন তার লোকজনকে নিয়ে গুদাম ঘরের প্রবেশপথের সামনে দাঁড়ালো। তার চোখে মুখে নিষ্ঠুরতা স্পষ্ট। বন্ধুরূপী সেই মুখটা এখন ভয়ঙ্কর এক অপরাধীর। এটাই ছিল মুখোশের পতন। অয়ন আবারও কথা বলল, তার কণ্ঠস্বর এবার আরও বিদ্রুপাত্মক। আমি জানি তোমরা সেনাবাহিনীর লোক, খুব ভালো প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু এই খেলার মাঠ আমার নিয়ম এখানেই চলে, আর আমার নেটওয়ার্ক তোমাদের চেয়ে অনেক বড়। আশিক আর মাইশা স্তম্ভিত হয়ে গেল।
অয়ন জানেই তারা কমান্ডো। রিয়া কি তবে সব বলে দিয়েছে, নাকি তার নিজস্ব কোনো সূত্র ছিল? কিংপিন সত্যি কতটা ক্ষমতাধর তা তারা বুঝতে পারছিল। মায়েশা আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করলো, আশিক, ও জানে আমরা কে। হ্যাঁ, আমাদের কভার ব্লোন, প্ল্যান বলাতে হবে। অয়ন ভেতরে ঢোকার আগেই আশিক ছাদ থেকে লাফ দিল। ঠিক সেই মুহূর্তে মাইশাও গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তাদের অ্যাকশন ছিল ঝটপট এবং হিসেব করা। ছদ্মবেশের দিন শেষ, এখন কমান্ডো মোড অ্যাক্টিভেট। আশিক চিৎকার করে বলল, অয়ন, খেলাটা এখনই শেষ হচ্ছে না। তার কণ্ঠস্বর ছিল কমান্ডোদের মতো জোরালো। তার হাতে আত্মরক্ষার জন্য রাখা ছোট্ট সামরিক ছুরিটা ঝলসে উঠল। অয়ন আর তার লোকেরা আশিককে দেখে চমকে গেল। তারা হয়তো আশা করেনি সে এভাবে সামনে আসবে। অয়ন চিৎকার করে নির্দেশ দিল, ধরোকে। লোকগুলো আশিকের দিকে তেড়ে এলো। আশিক দ্রুত সরে গিয়ে তাদের আক্রমণ প্রতিহত করতে লাগলো। তার মুভমেন্ট ছিল বিদ্যুতের মতন দ্রুত, নিখুঁত এবং মারাত্মক। সে সাধারণ ছাত্রের মতন আত্মরক্ষার ভঙ্গি করল না, বরং প্রশিক্ষিত কমান্ডোর মতন আক্রমণাত্মকভাবে নিজেকে রক্ষা করলো। মায়েশা ততক্ষণে অন্য পাশ থেকে এসে অয়নের লোকজনদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। তার অ্যাকশনও ছিল ধারালো এবং কার্যকর। তারা দুজন যেন এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছিল। গুদামঘরের আশেপাশে ধাওয়ার লড়াই শুরু হয়ে গেল। অন্ধকার রাতে কেবল তাদের দ্রুত মুভমেন্টের শব্দ, অস্ত্রের ঝনঝনানি আর চাপা চিৎকার। আশিক একজন লোকের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাকে পরাস্ত করল। মাইশা অন্যজনকে দ্রুত কাবু করল তার মার্শাল আর্টস দক্ষতা দিয়ে। তারা একে অপরের পাশে থেকে লড়াই করছিল, একে অপরের ব্যাকআপ দিচ্ছিল। কিন্তু অয়নের কাছে লোকবল বেশি ছিল। আরও কয়েকজন লোক গুদামঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। পরিস্থিতি আবারও কঠিন হয়ে উঠল। মাইশা চিৎকার করে বলল, আশিক, লোক বেশি। আমি দেখছি। আশিক জবাব দিল, দ্রুত সরে গিয়ে অন্য একটি পজিশন নিতে। তাদের মধ্যে চাপা কথোপকথন চলছিল লড়াইয়ের ফাঁকে। পেছনে দুজন আসছে মাইশা। দেখে নিয়েছি। মাইশা দ্রুত ঘুরে গিয়ে তাদের আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত হয়। তাদের টিমওয়ার্ক ছিল নিখুঁত। একসাথে ট্রেনিং করা এবং মিশনে যাওয়া তাদের বোঝাপড়া এতটাই তীব্র ছিল যে শুধু একটা ইশারাই বা একটা শব্দেই তারা একে অপরের প্ল্যান বুঝতে পারত। এই কঠিন মুহূর্তে তাদের পারস্পরিক বিশ্বাস এবং নির্ভরতা তাদের শক্তি যোগাচ্ছিল। একে অপরের সুরক্ষা ছিল তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অয়ন দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। তার চোখে মুখে অবিশ্বাস। সে হয়তো ভাবেনি এই দুজন সাধারণ ছাত্র আসলে এতটা ভয়ঙ্কর হতে পারে। তার প্ল্যান কাজ করেনি। তার লোকগুলো কমান্ডোদের সামনে টিকতে পারছিল না। তখন অয়ন চিৎকার করে বলল, থামো থামো বলছি। কিন্তু আশিক আর মাইশা থামল না। তারা ততক্ষণে অয়নের বেশিরভাগ লোককে কাবু করে ফেলেছে। এখন শুধু কয়েকজন বাকি, আর অয়ন নিজে। আশিক আর মাইশা দুজন একসাথে অয়নের দিকে এগিয়ে গেল। তাদের মুখে ছিল দৃঢ় সংকল্প। অয়ন বুঝতে পারল খেলা শেষ। অয়ন প্যানিকড হয়ে গেল। তার হাতে থাকা ওয়াকি টকিটা ছুঁড়ে ফেলে দিয়ে সে পালানোর চেষ্টা করলো, কিন্তু আশিক তার চেয়েও দ্রুত ছিল। পালাতে পারবে না অয়ন, আশিক চিৎকার করে বলল। অয়ন যখন দৌড়াচ্ছিল তখন মাইশা তার পথ আটকালো। অয়ন মাইশাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মাইশা ইস্পাত কঠিন দৃঢ়তায় দাঁড়িয়ে রইল। আশিক এসে অয়নকে জাপটে ধরল। অয়ন ধস্তাধস্তি করতে লাগলো, কিন্তু আশিকের শক্তির সাথে সে পেরে উঠল না। চূড়ান্ত লড়াই। আশিক আর অয়ন ধস্তাধস্তি করতে করতে মাটিতে পড়ল। মাইশা দ্রুত এসে আশিককে সাহায্য করলো। দুজন মিলে অয়নকে কাবু করলো। অয়ন চিৎকার করছিল, ছেড়ে দে আমাকে। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, তার চোখ রক্তবর্ণ। সেই বন্ধুত্বের আড়ালে থাকা আসল চেহারাটা ভয়ঙ্করভাবে প্রকাশিত হলো। তার মুখে কোনো অনুশোচনা ছিল না, কেবল ধরা পড়া রাগ আর হতাশা। আশিকার মাইশা অয়নকে শক্ত করে ধরে রাখলো। মাইশা দ্রুত হাতে হ্যাঁচকা বাঁধন দিয়ে অয়নের হাত বাঁধল। ঠিক তখনই কলেজের নিরাপত্তা কর্মীরা এবং স্থানীয় পুলিশ এসে পৌঁছালো। হয়তো আশিক বা মাইশা আগে থেকেই তাদের সংকেত দিয়েছিল, বা হয়তো লড়াইয়ের শব্দ শুনেই তারা চলে এসেছে। পুলিশ অফিসাররা দৃশ্য দেখে অবাক হয়ে গেল। গুদামঘরের আশেপাশে কয়েকজন লোক আহত অবস্থায় পড়ে আছে, আর দুজন ছাত্র একজন পরিচিত ছাত্রকে ধরে রেখেছে। আশিক হাঁপাতে হাঁপাতে বলল, আমরা সেনাবাহিনীর প্যারা কমান্ডো, ইনি ড্রাগ মাফিয়া কিংপিন।
পুলিশ অফিসাররা প্রথমে কিছুটা ইতস্তত করলো, কিন্তু আশিক ও মাইশার দৃঢ়তা এবং তাদের হাতে থাকা অয়নের মতো পরিচিত ছাত্রের পরিস্থিতি দেখে তারা বুঝতে পারল ব্যাপারটা গুরুতর। তারা দ্রুত পদক্ষেপ নিল। অয়নকে হ্যান্ডকাফ পরানো হলো। তার মুখে ছিল ঘৃণা আর পরাজয়ের ছাপ। গুদামঘরের সামনে কলেজ ছাত্রছাত্রীরা ভিড় করতে শুরু করেছিল। তারা দৃশ্য দেখে হতবাক। তাদেরই বন্ধু অয়ন এই জঘন্য কাজের সাথে জড়িত ছিল, এটা বিশ্বাস করতে পারছিল না অনেকেই। সত্যটা সবার সামনে উন্মোচিত হলো। পরিস্থিতি শান্ত হতে শুরু করলো। পুলিশ আহতদের এবং বাকি লোকজনদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে লাগলো। আশিক ও মাইশা তখনও সেখানে দাঁড়িয়েছিল। তাদের পোশাক ছেঁড়া ফাটা, হাতে পায়ে সামান্য আঘাতের চিহ্ন, কিন্তু তাদের চোখে ছিল মিশন সাফল্যের দীপ্তি। কিছুক্ষণের জন্য তারা দুজন একা হলো। আশেপাশে তখনও লোকজনের ফিসফিসানি, কিন্তু তাদের কাছে এই মুহূর্তটা ছিল শুধুই তাদের দুজনের। আশিক মাইশার দিকে তাকালো। তার মুখে ক্লান্ত হাসি, মাইশার মুখেও একই হাসি। আশিক চাপা গলায় বলল, করে দেখালাম মাইশা। হ্যাঁ আশিক। তার চোখে জল। এটা কষ্টের জল নয়, মুক্তির আনন্দ আর স্বস্তির জল। আমরা করে দেখালাম। তারা একে অপরের হাত ধরল শক্ত করে। এই হাত ধরাটা ছিল তাদের কঠিন পথ চলার স্বীকৃতি, তাদের একসাথে লড়াই করার ফল এবং তাদের ভালোবাসার নীরব প্রকাশ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা একে অপরের পাশে ছিল, একে অপরের জীবন বাঁচিয়েছিল। এই জয় শুধু ড্রাগ মাফিয়ার ওপর জয় ছিল না, এটা ছিল তাদের পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের জয়। রাত ক্রমশ শেষ হচ্ছিল, ভোরের আলো ফুটতে শুরু করেছে। ড্রাগের অন্ধকার কেটে গিয়ে কলেজের আকাশে নতুন সূর্য উঠেছিল। আশিক ও মাইশা তাদের ছদ্মবেশ থেকে বেরিয়ে এসেছে। তাদের মিশন সম্পূর্ণ। কিংপিন গ্রেফতার হয়েছে, নেটওয়ার্ক ভেঙে গেছে, আর তাদের ভালোবাসা এই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে আরও দৃঢ় হয়েছে। তাদের কমান্ডো জীবন হয়তো আবারও ডাকবে, কিন্তু কলেজের এই অভিজ্ঞতা তাদের মনে সবসময় থাকবে। বন্ধুত্ব আর শত্রুর কঠিন মুখোশ, জীবনের ঝুঁকি আর ভালোবাসার শক্তি, সব কিছুই তারা একসাথে অনুভব করেছে। শেষ রাতের অন্ধকারে গুদাম ঘরের সামনে যা ঘটেছিল তার রেশ এখনও কাটেনি। পুলিশ কিংপিন অয়ন এবং তার সহযোগীদের গ্রেফতার করে নিয়ে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্পাসের আশেপাশে তখনও উৎসুক ছাত্রছাত্রী আর নিরাপত্তা কর্মীদের ভিড়, কিন্তু আশিক আর মাইশার জন্য মিশন সমাপ্তির মুহূর্ত ছিল এটা। অ্যাকশনের তীব্রতা কমে এসেছিল, কিন্তু মানসিক এবং আবেগিক চাপটা তখনও ছিল। একটি অপেক্ষাকৃত শান্ত ও সুরক্ষিত জায়গা। পুলিশের প্রাথমিক জেরা শেষ হওয়ার পর আশিক ও মাইশাকে বসতে দেওয়া হয়েছে। তাদের পোশাক তখনও এলোমেলো, হাতে পায়ে সামান্য আঘাতের চিহ্ন, কিন্তু তাদের মুখে ছিল স্বস্তি। আশিক মাইশার দিকে তাকালো। তার চোখ ক্লান্ত, কিন্তু তাতে এক ধরনের শান্তি ছিল। সব শেষ হলো মাইশা? তার কণ্ঠস্বর চাপা। মাইশাও আশিকের দিকে ফিরল, তার মুখেও ক্লান্তির ছাপ। হ্যাঁ আশিক, শেষ পর্যন্ত হলো। তার কণ্ঠস্বরও ছিল শান্ত। কিছুক্ষণ নীরবতা। তারা দুজনেই রাতের ঘটনাগুলো মনে মনে সাজাচ্ছিল। অয়নকে ওই অবস্থায় দেখাটা তাদের জন্য কতটা কঠিন ছিল সেটা হয়তো কেউ পুরোপুরি বুঝতে পারবে না। বন্ধুর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শত্রু, এই সত্যটা ছিল ভারী। আশিক বলল, অয়ন, ওকে এইভাবে দেখাটা খুব কঠিন ছিল। জানি, আমরা ওকে বন্ধু ভেবেছিলাম, ওর সাথে মিশেছিলাম। এই প্রতারণাটা মেনে নেওয়া কঠিন। আশিক একটি দীর্ঘশ্বাস ফেলল। এর জন্য এই মিশনগুলো এত জটিল। ব্যক্তিগত অনুভূতি আর পেশাদারি দায়িত্বের সীমারেখাটা খুব আবছা হয়ে যায়। কিন্তু আমরা পেরেছি। আমাদের ব্যক্তিগত অনুভূতি আমাদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং হয়তো শক্তি জুগিয়েছে। তার চোখ আশিকের চোখে নিবদ্ধ হলো। এই কথাটা তাদের সম্পর্কের গভীরতাটাকেই বোঝালো। তাদের আলোচনার মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এলেন, কর্নেল জামান এবং মেজর আনোয়ার। তাদের মুখেও স্বস্তি। তারা আশিক ও মাইশাকে দেখে কাছে এগিয়ে এলেন। কর্নেল জামান বললেন, ক্যাপ্টেন আশিক, লেফটেন্যান্ট মাইশা, অসাধারণ কাজ করেছো তোমরা, অবিশ্বাস্য। মেজর আনোয়ার মাথা নাড়লেন। আমরা জানতাম তোমরা পারবে, কিন্তু এতটা নিখুঁতভাবে নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে ভাবতে পারিনি। স্যার, এটা আমাদের দায়িত্ব ছিল। কর্নেল জামান বললেন, দায়িত্বের চেয়েও বেশি কিছু ছিল এটা। তোমরা শুধু একজন অপরাধীকে ধরনি, তোমরা এই কলেজটাকে বাঁচিয়েছো, অসংখ্য ছাত্রছাত্রীর জীবন রক্ষা করেছো।
তারা মিশনের বিস্তারিত বিবরণ জানতে চাইলেন। কিভাবে তারা সূত্র খুঁজে বের করলো, কিভাবে কিংপিনকে চিহ্নিত করলো, কিভাবে ফাঁদ পাতলো আর কিভাবে পাল্টা ফাঁদ এড়িয়ে মোকাবেলা করলো। আশিক ও মায়েশা বিস্তারিতভাবে সব কিছু খুলে বলল। তাদের কথোপকথনে ফুটে উঠল তাদের প্রশিক্ষণ, তাদের বুদ্ধি, তাদের সাহসিকতা এবং একে অপরের ওপর সম্পূর্ণ নীরবতা। কর্নেল জামান বললেন, যখন তোমরা বলছিলে কিংপিং তোমাদেরই বন্ধুদের মধ্যে একজন, আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু তোমরা যেভাবে আবেগ নিয়ন্ত্রণ করেছো। মায়েশা শান্ত গলায় বলল, স্যার, আমরা কমান্ডো, আবেগ নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রশিক্ষিত। যদিও তারা জানে আবেগটা ভেতরে কতটা তোলপাড় সৃষ্টি করেছিল, কথোপকথনের মধ্যে দিয়ে তাদের মিশনের প্রতিটা ধাপ স্পষ্ট হয়ে উঠল। ঊর্ধ্বতন কর্মকর্তারা মুগ্ধ হলেন তাদের পেশাদারিত্ব এবং অসামান্য টিমওয়ার্ক দেখে। কর্নেল জামান বললেন, তোমাদের পরিচয় আপাতত গোপন রাখা হবে, বিশেষ করে কলেজের ছাত্রছাত্রীদের কাছ থেকে। তারা জানবে যে সেনাবাহিনীর স্পেশাল টিমের সহায়তায় এই নেটওয়ার্ক ধরা পড়েছে। কিছু সংখ্যক কলেজ কর্তৃপক্ষ এবং যারা সরাসরি এই অপারেশনের সাথে জড়িত ছিল, তারাই তোমাদের আসল পরিচয় জানবে। কিছুক্ষণের মধ্যেই কলেজের প্রিন্সিপাল এবং কিছু সিনিয়র শিক্ষক সেখানে এলেন। তাদের মুখে উদ্বেগ আর স্বস্তির মিশ্রণে অদ্ভুত দেখাচ্ছিল। কর্নেল জামান তাদের সাথে আশিক ও মায়েশার পরিচয় করিয়ে দিলেন। তারা প্রথমে অবাক হলেন, তারপর কৃতজ্ঞতায় আপ্লুত হলেন। প্রিন্সিপাল বললেন, বিশ্বাস করতে পারছি না আপনারা আমাদের চোখের সামনে ছিলেন আর আমরা বুঝতেই পারিনি। আমরা আপনাদের কাছে ঋণী, আপনারা আমাদের কলেজটাকে বাঁচিয়েছেন। আশিক ও মায়েশা বিনয়ের সাথে তাদের ধন্যবাদ গ্রহণ করলো। তাদের আসল পরিচয় প্রকাশ পাওয়ার মুহূর্তটা ছিল এক নতুন অভিজ্ঞতা। এতদিন ছদ্মবেশে থাকার পর নিজেদের আসল রূপে ফেরাটা কিছুটা স্ট্রেঞ্জ লাগছিল। মিশনের পরবর্তী কাজগুলো দ্রুত হতে লাগলো। ড্রাগ নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের গ্রেফতার, প্রমাণ সংগ্রহ, কেস সাজানো, সব কিছু সামরিক গতিতে হচ্ছিল। আশিক ও মায়েশার কাজ ছিল প্রাথমিক রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। হোস্টেলের রুমে ফিরে এসে আশিক আর মায়েশা নিজেদের ব্যাগ গোছাতে লাগলো। তাদের ছদ্মবেশের জিনিসপত্রগুলো তুলে রাখলো। এই রুমগুলো, এই কলেজ, সবই এখন স্মৃতি। আশিক একটি চেয়ারে বসলো, মায়েশা তার পাশে এসে দাঁড়ালো। বাইরের ব্যস্ততা থেকে দূরে এই মুহূর্তে তারা দুজন একা। মায়েশা বলল, সব কেমন স্বপ্নের মতো লাগছে, তাই না? মাত্র কয়েকদিন আগেও আমরা এখানে সাধারণ ছাত্র ছিলাম, আর এখন মিশন শেষ। হ্যাঁ, কিন্তু এই কদিনই কত কিছু ঘটে গেল, কত অভিজ্ঞতা, কত ঝুঁকি। আর তার কণ্ঠস্বর নরম হয়ে এলো। মায়েশা আশিকের হাত ধরল এবং কত অনুভূতি আসি। তার চোখে গভীর ভালোবাসা। মিশন শেষ হয়েছে, এখন তাদের সম্পর্কের ভবিষ্যতের প্রশ্নটা সামনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন শুরু হলো তাদের ভবিষ্যৎ নিয়ে। তারা দুজনেই সেনাবাহিনীর অংশ, কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়েই এসেছে। তাদের ক্যারিয়ার ভিন্ন পথে চলতে পারে, কিন্তু তাদের ভালোবাসাটা এখন এতটাই গভীর যে একে অপরকে ছাড়া তারা নিজেদের ভবিষ্যৎ ভাবতে পারছিল না। আশিক বলল, আমি জানি না আমাদের কেরিয়ার পথটা কেমন হবে। আমাদের হয়তো আবার আলাদা আলাদা মিশনে যেতে হবে, বিপজ্জনক জায়গায়। কিন্তু আমরা সবসময় একে অপরের পাশে থাকবো আশিক। দূরত্ব হয়তো থাকবে, কিন্তু আমাদের মনের সংযোগ সব সময় থাকবে। আমরা একে অপরের শক্তি হব। আশিক মায়েশার হাত ধরে চাপ দিয়ে বলল, আমি এটাই চাই মায়েশা। তুমি আমার জীবনে আসার পর থেকে এভরিথিং চেঞ্জড। তুমি শুধু আমার মিশন পার্টনার ছিলে না মায়েশা, তুমি। তার কণ্ঠস্বর আবেগকে আটকে গেল। মায়েশা নরম গলায় বলল, তুমি আমার কমান্ডো পার্টনার ছিলে, আমার বন্ধু ছিলে, আর এখন তুমি আমার ভালোবাসা আশিক, আমার জীবনের অংশ। তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করলো। তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবে, তাদের সম্পর্কের কথা জানাবে। সেনাবাহিনীতে এমন অনেক দম্পতি আছে যারা একসাথে কাজ করে বা কাছাকাছি পোস্টিংয়ে থাকে। তারা আশা করলো তাদের ক্ষেত্রে এমনটাই সম্ভব হবে। তারা তাদের ভালোবাসার জন্য, একসাথে থাকার জন্য লড়াই করবে। আশিক বলল, হয়তো আমাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে, হয়তো আমরা সবসময় একসাথে মিশনে থাকতে পারবো না, কিন্তু যদি আমরা একসাথে থাকতে পারি তাহলে সেটাই সবচেয়ে বড় জয় হবে। ঠিক বলেছ। আমার কাছে তোমার পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, ক্যারিয়ার সেকেন্ডারি। আমরাও তাই। তাদের কথোপকথনে ফুটে উঠল তাদের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস এবং ভবিষ্যৎ একসাথে কাটানো দৃঢ় সংকল্প। তারা শুধু কমান্ডোর আর অফিসার নয়, দুজন মানুষ যারা একে অপরের প্রেমে পড়েছে এবং একসাথে জীবনের পথ চলতে চায়।
পরের দিন সকালে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হলো কলেজ থেকে। প্রিন্সিপাল এবং কিছু সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন। তারা আশিক ও মাইশাকে তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানালেন। ছাত্রছাত্রীদের হয়তো জানালো না কারা ছিল তারা, কিন্তু এই মিশনে তাদের আত্মত্যাগের ফলে কলেজটি স্বাভাবিক জীবনে ফিরতে পারল। সামরিক হেডকোয়ার্টারে ফিরে আসার পর তাদের আনুষ্ঠানিক সম্মাননা জানানো হলো। একটি ছোট্ট কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাদের অসামান্য সাফল্যের জন্য তাদের পুরস্কৃত করা হলো। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বীরত্ব ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করলেন। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ সবার সামনে তুলে ধরা হলো। পুরস্কার গ্রহণ করার সময় আশিক আর মাইশা একে অপরের দিকে তাকালো। তাদের মুখে হাসি। এই সাফল্য কেবল তাদের ব্যক্তিগত জয় ছিল না, এটা ছিল তাদের টিম ওয়ার্কের জয়, তাদের ভালোবাসার জয়। তারা একসাথে কঠিন পথ পাড়ি দিয়েছে এবং একসাথে সফল হয়েছে। অনুষ্ঠান শেষে আশিক আর মাইশা একা হলো। তাদের কমান্ডো ইউনিফর্ম পরা। এই ইউনিফর্ম তাদের পরিচয়, তাদের গর্ব। কিন্তু এখন তাদের মনে ইউনিফর্মের বাইরেও এক নতুন পরিচয়। তারা দুজন একে অপরের ভালোবাসা। আশিক হাসি মুখে বলল, তার চোখে দুষ্টুমি। তাহলে লেফটেন্যান্ট মাইশা বেগম, মিশন সাকসেসফুল। আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি? মাইশা হেসে বলল, ক্যাপ্টেন আশিক আহমেদ, মিশনের সবচেয়ে কঠিন অংশটা মনে হয় এখনো বাকি, একসঙ্গে জীবন কাটানোর প্ল্যানটা। কিন্তু আমরা একসাথে ছিলাম বলেই তো এতদূর আসতে পেরেছি। আমার বিশ্বাস আমরা একসাথে সব কিছু সামলাতে পারবো। মাইশা আশিকের পাশে এসে দাঁড়ালো, তার হাত ধরল। আমারও তাই বিশ্বাস। আমার কমান্ডো, আমরা কোনো চ্যালেঞ্জ থেকে পিছিয়ে আসি না, আর ভালোবাসার চ্যালেঞ্জ তো আরও নয়। আশিক মাইশার দিকে ফিরল। তাদের চোখাচোখি হলো। ভেতরের আলো মতো স্নিগ্ধ, ভবিষ্যতের স্বপ্নর মতো উজ্জ্বল। তারা একে অপরের হাতে হাত রাখলো। তাদের ভালোবাসায় মিশনে জন্ম নিয়েছে, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এখন পূর্ণতা পাচ্ছে। কয়েকদিন পর আনুষ্ঠানিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে এবং তাদের প্রাপ্য সম্মাননাও জানানো হয়েছে। মিডিয়ার সামনে হয়তো তাদের আসল পরিচয় পুরোপুরি প্রকাশ করা হয়নি, কিন্তু সামরিক মহলে তাদের এই সাফল্য ছিল এক বিশাল অর্জন। এখন তারা কিছুদিনের জন্য নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছে। সামরিক ব্যস্ততা থেকে দূরে একটি নিরাপদ এবং নিরিবিলি পরিবেশে তারা দুজন একসাথে আছে। এই সময়টা তাদের জন্য অত্যন্ত মূল্যবান। কঠিন মিশনের ধুলোবালি সরিয়ে একে অপরের সান্নিধ্যে নিজেদের খুঁজে নেওয়ার সময়। একটি শান্ত বিকেলে একটি নিরাপদ বাংলোর লনে বসেছিল আশিক আর মাইশা। চারিদিকে সবুজ প্রকৃতি, পাখির ডাক, বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক পরিবেশ। তারা দুজন পাশাপাশি বসেছিল, একে অপরের হাত ধরা। তাদের মাঝে কোনো কথা হচ্ছিল না, কেবল হাতের আলতো ছোঁয়ায় অনুভব করছিল পারস্পরিক উষ্ণতা আর নির্ভরতা। কিছুক্ষণ পর মাইশা নীরবতা ভাঙল। তার কণ্ঠস্বর ছিল নরম, কিছুটা আবেগ আপ্লুত। সবকিছু কেমন দ্রুত ঘটে গেল, তাই না আশিক? মনে হচ্ছে এই তো সেই দিনের কথা, আমরা কলেজে পা রেখেছিলাম, নতুন পরিচয়, আর আজ সব কিছু শেষ। আশিক মাইশার হাতটা আরও শক্ত করে ধরল, তার চোখে স্মৃতিচারণার ছায়া। হ্যাঁ মাইশা, এক অদ্ভুত সময় ছিল। প্রতি মুহূর্তে ঝুঁকি, প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জগুলোর মাঝেই। তার কণ্ঠস্বর থমকে গেল। মাইশা আশিকের দিকে ফিরল, তার চোখ আশিকের চোখে। তাদের চোখে মুখে ছিল সে কঠিন সময়ের ছাপ, কিন্তু তার চেয়েও বেশি ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা। সেই চ্যালেঞ্জগুলোর মাঝেই আমরা একে অপরের কাছাকাছি এসেছিলাম আশিক। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা হয়তো আমাদের সম্পর্কটা আর সাধারণ থাকতে দেয়নি। ঠিক বলেছ। যখনই কোনো বিপদে পড়েছি তখনই মনে হয়েছে তুমি পাশে আছো, বা তোমার জন্য আমাকে টিকে থাকতে হবে। তোমার চিন্তা আমাকে শক্তি দিয়েছে। আমারও তাই আশিক। যখনই মনে হতো ধরা পড়ে যাব বা কিছু একটা ভুল হতে চলেছে, তখনই তোমার মুখের কথা মনে পড়তো, তোমার ধীরতা মনে পড়তো, মনে হতো তুমি পাশে আছো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তাদের কথোপকথনে ফুটে উঠছিল কঠিন সময়ের পারস্পরিক নির্ভরতা। আশিক বলল, বিশেষ করে সে রাতে গোলের ভিতরে যখন একা হয়ে গিয়েছিলাম, যখন লোকগুলো থেরে এসেছিল, তখন মনে হয়েছিল সব শেষ। কিন্তু তুমি যখন ছুটে এলে, সেই মুহূর্তে মনে হয়েছিল আমি সব কিছু সামলাতে পারবো, কারণ তুমি এসে গেছো। মাইশার চোখ জলে ভরে এলো। আর আমি যখন দেখলাম ওরা তোমাকে ঘিরে ধরেছে, মনে হচ্ছিল
আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তখন কমান্ডো ট্রেনিং নয়, শুধু একটা জিনিসই কাজ করছিল, তোমাকে বাঁচাতে হবে, তোমাকে কিচ্ছু হতে দেওয়া যাবে না। তাদের কথোপকথনে সেই কঠিন মিশন আবারও জীবন্ত হয়ে উঠছিল, কিন্তু এবার ভয় বা টেনশন নিয়ে নয়, বরং সেই কঠিন সময়ের মাঝেই জন্ম নেওয়া ভালোবাসার গভীরতা নিয়ে। আশিক বলল, কিংপিন যখন জানতে পারলো আমরা কমান্ডো, তখন আমার মনে হয়েছিল এবার হয়তো সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে। আমাদের কভার ব্লোন আর শক্ত আমাদের চেনে। হ্যাঁ, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম, আর আমরা জানতাম আমরা একসাথে আছি, সেটাই সবচেয়ে বড় প্রস্তুতি ছিল। আশিক মাইশার হাতটা নিজের মুখের কাছে নিয়ে এলো, আলতো করে স্পর্শ করলো। আমার সবচেয়ে বড় শক্তি তুমি মাইশা, আর তোমার পাশে থাকাটা সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়। তার কণ্ঠস্বরে ভালোবাসা উপচে পড়ছিল। মাইশা আশিকের কাঁধে মাথা রাখলো, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। এই মুহূর্তে সে সম্পূর্ণ নিরাপদ অনুভব করছিল। মিশন শেষ হয়েছে, কিন্তু তাদের জীবনে নতুন মিশন শুরু হয়েছে। একসাথে পথ চলার মিশন। কিছুক্ষণ নীরবতা, কেবল প্রকৃতির শব্দ আর তাদের হৃদয় স্পন্দন। মাইশা মাথা তুলে আশিকের মুখের দিকে তাকালো, তার চোখে প্রশ্ন। আমাদের ভবিষ্যৎ কেমন হবে আশিক? আমরা কি একসাথে থাকতে পারবো? আমাদের চাকরি? আশিক নরম গলায় বলল, আমি জানি না সবটা কেমন হবে মাইশা, আমাদের পথ হয়তো সহজ হবে না, কিন্তু আমরা চেষ্টা করব। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমাদের সম্পর্কের কথা জানাবো, আমাদের জন্য সেরা পথটা খুঁজে বের করার চেষ্টা করব। মাইশা ফিসফিস করে জিজ্ঞেস করলো, যদি সম্ভব না হয়? তার মনে সামান্য সংশয়। আশিক মাইশার হাত ধরল শক্ত করে, তার চোখে দৃঢ় সংকল্প। যদি সম্ভব না হয় তাহলে আমরা অন্য পথ খুঁজে নেব, দরকার হলে অন্য কোনো বিকল্পের কথা ভাববো, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না মাইশা, কিছুতেই না। তার কণ্ঠস্বরে ছিল অটল প্রতিশ্রুতি। মাইশার চোখে আবারও জল এলো। আশিকের এই কথাগুলো তার মনের সব ভয় দূর করে দিল। সে জানতো আশিক একবার যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা থেকে পিছপা হয় না, আর তাদের ভালোবাসাটা এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। মাইশা নরম গলায় ডাকলো, আশিক। তার চোখে ভালোবাসা আর নির্ভরতা। আশিক মাইশার মুখের কাছাকাছি এলো, আলতো করে মাইশার গাল স্পর্শ করলো। তাদের চোখ একে অপরের চোখে গভীরভাবে নিবদ্ধ হলো। সব অব্যক্ত অনুভূতি, সব ভালোবাসা যেন এই মুহূর্তে তাদের চোখে মুখে ফুটে উঠছিল। আশিক ধীরে ধীরে মাইশার কাছাকাছি এলো, তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো। এই মুহূর্তটা ছিল তাদের কঠিন পথ চলার কালমিনেশন। বিপদের মুখে জন্ম নেওয়া ভালোবাসা এখন পরিপূর্ণতা পেতে চলেছে। আশিক মাইশার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট রাখলো, এক গভীর আবেগের স্পর্শ। এই চুম্বনে ছিল কঠিন মিশনের যন্ত্রণা, বেঁচে থাকার আনন্দ, পারস্পরিক নির্ভরতা এবং গভীর ভালোবাসা। সময় যেন থেমে গিয়েছে এই মুহূর্তে। সব অব্যক্ত অনুভূতি, সব গোপন আকাঙ্ক্ষা যেন সেই চুম্বনে ভাষা পেল। তাদের হাত একে অপরের কোমর জড়িয়ে ধরল। তারা আরও কাছাকাছি এলো, যেন একে অপরের সাথে মিশে যেতে চাইছে। চুম্বন গভীর হলো। সেখানে কোনো তাড়াহুড়ো ছিল না, শুধু ছিল ভালোবাসা, শ্রদ্ধার স্পর্শ। তারা একে অপরের উষ্ণতা অনুভব করছে, একে অপরের সান্নিধ্যে শান্তি খুঁজে নিচ্ছে। এই মুহূর্তে বাইরের পৃথিবী, মিশন, ঝুঁকি সব কিছু ভুলে গিয়েছে তারা। ছিল শুধু তারা দুজন আর তাদের ভালোবাসা। কিছুক্ষণ পর যখন তারা একে অপরের কাছে থেকে সরে এলো, দুজনের চোখই বন্ধ ছিল। দীর্ঘশ্বাসটা ছিল স্বস্তির আর গভীর ভালোবাসার। ধীরে ধীরে তারা চোখ খুলল, একে অপরের দিকে তাকালো। তাদের মুখে এক স্নিগ্ধ হাসি। এই হাসিটা ছিল সব কষ্টের পর শান্তি, সব ঝুঁকির পর প্রাপ্তি। আশিক ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বরে আবেগে কাঁপছিল, ভালোবাসি মাইশা। ভালোবাসি আশিক। তারা একে অপরের হাত শক্ত করে ধরে বসলো। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, প্রকৃতির আলো নরম হয়ে এসেছে। তাদের ভবিষ্যৎ হয়তো এখনও পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু তাদের ভালোবাসা স্পষ্ট। তারা একসাথে এই কঠিন পথ পাড়ি দিয়েছে এবং একসাথে জীবনের বাকি পথটুকু পাড়ি দিতে চায়। তাদের কথোপকথন চলল আরও কিছুক্ষণ, তাদের জীবনের নতুন অধ্যায় নিয়ে। একসঙ্গে ট্রেনিং করা, একসাথে মিশন যাওয়া, একসাথে বেঁচে ফেরা, আর এখন একসাথে জীবন শুরু করা। তারা জানে তাদের পথটা সহজ হবে না, কিন্তু তাদের প্রেম তাদের শক্তি যোগাবে। তারা একে অপরের পাশে থাকবে, একে অপরের সাপোর্ট হবে। আশিকের কাঁধে মাথা রেখে মাইশা অনুভব করলো এক গভীর শান্তি। সে জানতো সে সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছে।
আর আশিকও জানতো মাইশা তার জীবনের সেই নারী যার জন্য সে সব কিছু করতে পারে। গল্পের শেষ লগ্নে এসে তাদের ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছে। কঠিন মিশনের প্রেক্ষাপটে জন্ম নেওয়া এই প্রেম এখন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ড্রাগ মাফিয়া ধরা পড়েছে, কলেজটি স্বাভাবিক হয়েছে, আর আশিক ও মাইশা তাদের ভালোবাসা খুঁজে পেয়েছে। তাদের ভবিষ্যতের পথ হয়তো সেনাবাহিনীর কঠিন শৃঙ্খলার মধ্যে দিয়ে যাবে, কিন্তু তাদের মনের গভীরে ভালোবাসার মুক্ত বাতাস বইবে। আশিক আর মাইশা একসাথে বসেছিল সূর্যাস্তের দিকে তাকিয়ে, তাদের হাত একে অপরের হাতে, তাদের মন একে অপরের সাথে বাঁধা। তাদের গল্প হয়তো এখানে শেষ নয়, এটা তাদের একসাথে পথ চলা কেবল শুরু। ভালোবাসার প্রতিজ্ঞা দিয়ে গড়া তাদের ভবিষ্যৎ উজ্জ্বল সূর্যের মতন আরও দেবে।